আসসালামু আলাইকুম। অনলাইন পাঠশালার পক্ষ থেকে তোমাদের পদ থেকে জানাই স্বাগতম। আজকে আমরা আমাদের যে নবম এবং দশম শ্রেণীর যে আমাদের হায়ার ম্যাথ সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টটার তিনটা টপিক্সের মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা সৃজনশীল নিয়ে আলোচনা করব। যেই সৃজনশীলগুলো প্রায়শই আমাদের টেস্ট পেপার এবং বোর্ড কোশ্চেন যেগুলো রয়েছে আমাদের সেখানে আমরা লক্ষ্য করি, অর্থাৎ এগুলো প্রায়শই একেবারে প্রায় 70% 80% সময় আমাদের এই সৃজনশীলগুলো আসে। তো আমি আশা করি তোমরা সবাই ভিডিওটি না টেনে সম্পূর্ণরূপে দেখবে এবং আমাদের অনলাইন পাঠশালা অফ বিডি এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। সো লেটস গেট স্টার্টেড। তো তোমরা লক্ষ্য করো, এখানে 1 নম্বর অঙ্কটার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কি দেখতে পাচ্ছি? আমরা এখানে দেখতে পাচ্ছি f of x ইকুয়াল 2x plus 3 ডিভাইডেড বাই x minus 4 একটা ফাংশন। ক নাম্বারকে আমাদেরকে বলে দিচ্ছে যে f of x এর ডোমেইন নির্ণয় করো। খ নাম্বারে আমাদেরকে বলে দিচ্ছে দেখাও যে প্রদত্ত ফাংশনটি একটি একক ফাংশন, এটা দেখাতে বলছে। এবং গ নাম্বারে বলছে যে f of x ফাংশনটি বিপরীত ফাংশন নির্ণয় করো। একেবারে খুব সহজে আমরা করে ফেলতে পারবো, কারণ আমরা জানি এই প্রত্যেকটা জিনিসই একই ক্যাটাগরিতে একই মেথডে যদি আমরা আগাই তাহলে কিন্তু সেটা মিলে যায়। এখন দেখো আমরা অঙ্কটা স্টার্ট করি। তাহলে এক নাম্বারের ক আমাকে বলছে এফ এক্স এর ডোমেন নির্ণয় করো। তাহলে আমি লিখি, দেওয়া আছে এফ অফ এক্স, ছোট হাতের এফ অফ এক্স ইকুয়াল 2x plus 3 divided by x minus 4। তো এই ফাংশনটা ডোমেন কিনা, তো আমরা তাহলে কি লিখতে পারি? f of x এখানে f of x equal 2x plus 3 divided by x minus 4 is belongs to real number হবে যদি ও কেবল যদি কেবল যদি এখানে ওটা হবে যদিও কেবল যদি এইটা মানে অর্থাৎ আমাদের হরটা যদি জিরো না হয়, কারণ হরটা যদি জিরো হয়ে যায় তাহলে কিন্তু এই ভগ্নাংশটার অস্তিত্বই থাকবে না, অসংজ্ঞায়িত হয়ে যাবে। অর্থাৎ আমাদের হর যাতে জিরো না হয় তার মানে কি আমাদের এই টোটাল ভগ্নাংশটা রিয়েল নাম্বার হবে, অর্থাৎ টোটাল ভগ্নাংশের মানটা আমাদের বাস্তব সংখ্যা হবে যদিও কেবল যদি এইটা যদি আমাদের শূন্য না হয়। তাহলে এইটা যদি শূন্য না হয় তাহলে এটাকে কীভাবে লিখবো? তার মানে এই টোটালটা যদি দেখো এই যে x minus 4 যদি শূন্য না হয়, দেখো এই যে শূন্য হওয়া যাবে না, তার মানে কাটা, অর্থাৎ x minus 4 ইজ নট ইকুয়াল টু 0 হয়। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? -4টা আলটিমেটলি চলে গেলে +4, অর্থাৎ x ইকুয়াল ইজ নট ইকুয়াল টু 4। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের ডোমেন, অর্থাৎ যেই মানটা আমরা এখানে বসালে এটা 0 হয়ে যাবে সেটা বাদে বাকি সব আমাদের ডোমেন। তার মানে এই 4টা এখানে বসালে এই টোটাল হরের মানটা 0 হয়ে যাবে, অর্থাৎ এটা বাদে বাকি সব রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা আমাদের ডোমেইন। তার মানে আমরা লিখতেই পারি, সুতরাং ছোট হাতের এফ অফ এক্স এর ডোমেইন সমান সমান কত? এক্স ইজ নট, এখানে আমাদের কত আসছে? এফ অফ এক্স এর ডোমেন। তাহলে আমরা লিখবো কি রিয়েল নাম্বার থেকে, অর্থাৎ রিয়েল নাম্বার থেকে হবে কি আমাদের -4 বাদ, অর্থাৎ এই রিয়েল নাম্বার থেকে যদি আমরা 4 বাদ দেই বাকি সব আমার এখানে আমাদের বাস্তব সংখ্যা আসবে, অর্থাৎ আমাদের এই মানটা স্যাটিসফাইড করবে, অর্থাৎ রিয়েল নাম্বার হবে। বাট 4 যদি বসাই তাহলে সেটা 0 হয়ে যাবে, 4 দিয়ে 4 বিয়োগ দিলে 0, অর্থাৎ টোটাল মানটা আমাদের 0 হয়ে মানে অসংজ্ঞায়িত হয়ে যাবে, তখন সেটা আর লেখা যাবে না। এই জন্য এফ এক্স এর ডোমেন হচ্ছে রিয়েল নাম্বার থেকে 4 বাদ। কেমন? ওকে, আমাদের ক নাম্বার কমপ্লিট। এবার আমরা করবো হচ্ছে খ নাম্বার অঙ্কটা। তোমরা লক্ষ্য করো, খ নাম্বারে দেখো এখানে বলছে দেখাও যে প্রদত্ত ফাংশনটি একটি একক ফাংশন। তাহলে আমরা সেম আবার উঠাই, দেওয়া আছে ফাংশনটা আমরা আগে উঠাই, দেওয়া আছে f of x equal 2x plus 3 x minus 4। তাহলে এই ফাংশনটা বলছে একক ফাংশন, তাই না? এটা দেখাতে বলছে। তাহলে আমরা কি করব? আমরা এটা সমান আমরা এখন মনে করব, ধরি a, b is belongs to মানে ডোমেন f। কেমন? is belongs to ডোম f।
তাহলে আমরা কি করছি, আমরা a, b is belongs to ডোম f ধরছি, অর্থাৎ আমরা a ডোম f মানে কি, এই যে এখানে ডোমেন, অর্থাৎ এখানে যে মানগুলো বসাতে পারবো সেটাই তো ডোমেন। তার মানে a এখানে বসাবো, b এখানে বসাবো, এটা আমরা ধরছি। ওকে, তাহলে সুতরাং তাহলে আমরা কি লিখতে পারি, আমরা এখান থেকে লিখতে পারি সুতরাং f of a সমান সমান তাহলে কি লেখা যাচ্ছে, আমাদের x এর জায়গায় a, তার মানে x এর জায়গায় a, 2 ইন্টু x এর জায়গায় a, 2a প্লাস 3 x মাইনাস 4, অর্থাৎ a মাইনাস 4, x এর জায়গায় জাস্ট a। সুতরাং f of b সমান সমান 2b প্লাস 3 আর এখানে b মাইনাস 4। ওকে, এই দুইটা আমরা পেয়ে গেলাম। এখন আমাদের কাজটা কি, আমাদেরকে বলছে যে প্রদত্ত ফাংশনটা এক এক ফাংশন কিনা সেটা আমাদেরকে দেখাতে বলছে। তো এটা আমাদের দেখানোর জন্য তাহলে আমরা কি করব, আমরা এখানে জাস্ট আমরা এখানে করব যে এখন দুইটা সমান হতে হবে, তাই না, মানে এক এক হতে হবে, একটার জন্য একটা, আমরা এক এক ফাংশনের ক্ষেত্রে তো জানি সেটা। তাহলে এখন আমরা কি লিখবো, f of a is equal to f of b হবে যদিও কেবল যদি কত হয় দেখো, যদি ও কেবল যদি আমাদের এই দুইটার মান যদি সমান হয়, এই দুইটা সমান হবে, দেখো f of a is equal to f of b হবে, অর্থাৎ এই দুইটা সমান হবে, তাহলে কি সমান হলে কি এই দুইটা সমান হবে, অর্থাৎ যদিও কেবল যদি এই দুইটা সমান হয় তাহলে আমরা লিখতেই পারি, তাহলে এই দুইটা সমান, অর্থাৎ 2a প্লাস 3 ডিভাইডেড বাই a মাইনাস 4 is equal to 2b প্লাস 3 ডিভাইডেড বাই b মাইনাস 4। ওকে, এখন আমরা আড়াআড়ি গুণ দিয়ে ফেলি। আড়াআড়ি গুণ দিলে কত আসতেছে, আমরা আড়াআড়ি গুণটা এভাবে রেখে দিই, 2a প্লাস 3, তাহলে আমাদের করতে সহজ হবে। তোমরা যারা এক্সপার্ট তারা ডিরেক্ট এভাবে করতে পারো, আমি এভাবে করতে পারতাম, বাট তোমাদের অনেকে বুঝতে অসুবিধা হবে, সেই বিধায় আমি এটা এইভাবে করতেছি, কেমন। আচ্ছা, আমরা আড়াআড়ি গুণ দিয়ে ফেললাম, এবার আমরা গুণটা করি। হ্যাঁ, তো 2 এর সাথে দুটোটার গুণ, অর্থাৎ 2ab, তারপর হচ্ছে মাইনাস 4 দুগুণে 8 8a, তারপর হচ্ছে প্লাস 3b, তারপর হচ্ছে কত আসতেছে এখানে মাইনাস 3 4 12, তারপরে কত আসতেছে 3 4 12, 3b মাইনাস 3 4 12। ওকে, আর এখানে কত আসতেছে 2bর সাথে দুটোটা গুণ, তার মানে 2ab, 2bর সাথে মাইনাস 4 দুগুণে 8 8b প্লাস হচ্ছে 3a মাইনাস 3 4 12। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা কি করব, 2, হ্যাঁ এটা 2ab। হ্যাঁ, ওকে, তাহলে এখন আমরা কাটাকাটি করি, দেখি আমাদের কি কি কাটাকাটি যায়। 2ab কাটা, হ্যাঁ, আর এখানে কি কি -12 কাটা দুই পক্ষ থেকে, আর থাকতেছে কি এখানে বাকি থাকতেছে -8a প্লাস 3b, আর এখানে -8b প্লাস 3a, তাই তো, এটা বাকি থাকতেছে। আমরা এটা আমাদের নিচে যেহেতু জায়গা স্বল্পতা রয়েছে আমরা সেটা উপরে লিখব। তো তোমরা লক্ষ্য করো, আমরা এটা উপরে লিখি, দেখো এতটুকু পর্যন্ত তোমাদের উঠানো হয়েছে, তাই না, তাহলে দেখো আমি এটা উপরে লিখি, এটা এতটুকু পর্যন্ত মুছে ফেলি। হ্যাঁ, দেখো তাহলে এটা আমরা লিখি এখানে, বা কত এখানে তাহলে থাকতেছে 2b কাটা -12 কাটা থাকে এখানে -8a প্লাস 3b ইজ ইকুয়াল টু, তোমরা যদি তোমাদের বুঝতে যদি সমস্যা হয় আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। এই দেখো 2ab কাটা -12 কাটা, তোমরা কিন্তু কাটবা না, তাহলে -8a প্লাস 3b, আর এখানে কত -8b প্লাস 3a, -8b প্লাস 3a। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা এগুলো একসাথে করি। এখন আমাদের a কোথায় আছে, এই যে -8a আর প্লাস 3a এসে চলে আসলে -3a, আর এখানে -8b ছিল প্লাস 3b এসে চলে গেল -3b। ওকে, বা এখানে কত -11a, এখানে কত -11b। সুতরাং আমরা লিখতেই পারি এর -11 কাটা, তাহলে a ইজ ইকুয়াল টু b। দেখো আমাদের এইটা বের করাই হচ্ছে আমাদের একটার জন্য একটা, অর্থাৎ আমরা এখানে কিন্তু আমি তোমাদের বোঝানোর জন্য বোঝাচ্ছি। দেখো অর্থাৎ ব্যাপারটা কি দাঁড়ায়, ধরো এখানে a b c এরকম, হ্যাঁ, সাপোজ a b c না, যদি আমি এরকম বলি a p q, তাহলে আর এখানে যদি এখানে যদি আমি লিখি b x y, তো এই যে a এর জন্য b পাইলাম না আমরা, একটার জন্য একটা, a এর জন্য b পাইলাম, বা এখানে p এর জন্য x পাইলাম, q এর জন্য y পাইলাম, এই একটার জন্য একটা পাওয়াই মানে হচ্ছে এক এক ফাংশন, অর্থাৎ a এর জন্য আমি b পাইছি, a এর জন্য আমি আরেকটা পাই নাই, একটার জন্য একটাই পাইছি, এই জন্য এটাকে বলা হয় এক এক ফাংশন। আমি আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে আমরা যেহেতু এটা পেয়ে গেলাম, তাহলে আমরা লিখতেই পারি সুতরাং প্রদত্ত ফাংশনটি একটি এক এক ফাংশন।
showed। ওকে, এবার তাহলে আমরা চলে যাই, দেখো আমাদের কিন্তু এটা প্রমাণ শোড হয়ে দেখানো হয়ে গেছে। এবার আমরা চলে যাই একের গ নম্বর অঙ্কটাতে। তো চলো আমরা একের গ নম্বর অঙ্কটা করি। দেখো একের গ নম্বর অঙ্কটাতে কি বলা আছে, একের গ নম্বর অঙ্কে বলা আছে এফ অফ এক্স ফাংশনটির বিপরীত ফাংশন নির্ণয় করো। খুবই সহজ, আমরা বিপরীত ফাংশন কীভাবে নির্ণয় করি সেভাবে আমরা আগাবো। তো দেখো আমরা অঙ্কটা স্টার্ট করি। গ নম্বর অঙ্ক, একের গ দেওয়া আছে, আমরা উঠাই। দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল 2x + 3 ডিভাইড বাই x - 4। ওকে, তাহলে এই ফাংশনটা বিপরীত ফাংশন নির্ণয় করতে বলছে। তাহলে আমরা ধরি, আমরা যেভাবে আগাবো সেভাবে করবো। আমরা এই জাস্ট একটা ট্র্যাকে আগালে কিন্তু তোমরা এই টাইপের যত অঙ্ক সবগুলো অঙ্ক তোমরা করতে পারবা। কেমন, ধরি y ইকুয়াল এফ অফ এক্স ইকুয়াল 2x + 3 ডিভাইড বাই x - 4। ঠিক এই ক্যাটাগরিতে আগাবা। তাহলে আমি লিখতে পারি কি, এখন দেখো এখন তাহলে আমরা লিখতে পারি, সুতরাং আমরা কি লিখতে পারি, সুতরাং এফ অফ এক্স ইকুয়াল ওয়াই লিখতে পারি, বা এক্স ইকুয়াল কি লিখতে পারি, এফটা ওই চলে গেলে ইনভার্স আর ওয়াই থাকবে, অর্থাৎ এক্সের মান হচ্ছে আমাদের এফ ইনভার্স ওয়াই। ওকে, তাহলে এটা দিয়ে আমরা এখন করব। দেখো আমরা এখন লিখবো যে আবার, দেখো আবার আমরা এখানে ধরছিলাম না ওয়াই ইকুয়াল এফ এক্স ইকুয়াল এত, তাহলে ওয়াই ইকুয়াল এত লেখা যায়, ওয়াই ইকুয়াল 2x + 3 x - 4। তাহলে মানে আমরা দেখো এটা আড়াআড়ি গুণ দিই, আড়াআড়ি গুণ দিলে কত আসতেছে, xy - 4y = 2x + 3, বা xy - 2x + 4y চলে যাবে, -4y চলে গেলে +4y, আর এখানে +3। ওকে, দেখো তাহলে এখানে আমাদের কি আসতেছে, আমাদের এখানে x এর মানটা বের করতে হবে, কারণ আমাদের x এর এই যে মানটা আমরা বসাবো। দেখো আমরা এই x এর মানটা বসাবো, এই জন্য আমাদের এখানে x এর মান বের করতে হবে। তাহলে আমরা এখানে x-টা কমন নিই, y - 2, আর এখানে 4y + 3। সুতরাং x এর মান আসতেছে কত, সুতরাং তো দেওয়া যাবে না, কারণ x এর ভ্যালু বসাতে হবে, বা x ইকুয়াল আসতেছে কত, এটা গুণাকার আছে, ভাগ হয়ে যাবে, 4y + 3 ডিভাইডেড বাই আসতেছে কত, y - 2। ওকে, আচ্ছা তাহলে আমরা এই x এর মানটা আমরা এখন বসিয়ে ফেলি। তাহলে দেখো আমাদের যেহেতু নিচে জায়গা স্বল্পতা রয়েছে, আমরা এটা উপরে করি, বা এই সাইডেও করলে করতে পারি আমরা, তোমরা কিন্তু নিচে নিচে করে যাবা। কেমন, বা x এর মান বসাই এফ ইনভার্স ওয়াই। দেখো আমরা x এর জায়গায় জাস্ট আমরা এই x এর জায়গায় x এর মানটা বসাইছি। কেমন, এই যে দেখো x এর জায়গায় x এর মান অর্থাৎ এফ ইনভার্স ওয়াই, বাকি সব ঠিক থাকবে, অর্থাৎ এখানে আছে কত, 4y + 3, আর এখানে কত, y - 2। সুতরাং আমরা এফ ইনভার্স এক্স অর্থাৎ এফ ইনভার্স ওয়াই এর জায়গায় যদি আমরা এক্স বসাই, তাহলে এখানেও প্রত্যেকটা ওয়াই এর জায়গায় এক্স বসাতে হবে। 4y + 3 হয়ে গেল 4x + 3, আর y - 2 হয়ে যাবে x - 2। তাহলে দেখো আমাদের এই যে এফ এক্স ফাংশনটা, এটার বিপরীত ফাংশন নির্ণয় করা হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যে বিপরীত ফাংশন, সেটা অর্থাৎ আমরা লাস্টে লিখতে পারি, সুতরাং এফ এক্স ফাংশনটির বিপরীত ফাংশন এফ ইনভার্স এক্স ইকুয়াল কত লিখতে পারি আমরা, 4x + 3 ডিভাইড বাই x - 2। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্ট, সেটা আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপরেও তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ওকে, এবার আমরা চলে যাই আমাদের দ্বিতীয় নম্বর যে অঙ্কটা, সেটার সলিউশনে। তো চলো আমরা দ্বিতীয় নম্বর অঙ্কটা শুরু করি। দেখো দ্বিতীয় নম্বর অঙ্কে কি বলা আছে, বলা আছে 2 নম্বর অঙ্ক, এফ অফ এক্স ইকুয়াল √2 - 4x একটি ফাংশন। সেম দেখো এখানে বলছে এফ এক্স একটি ডোমেন, দেখো এই ডোমেন নির্ণয় করো, এখানে ডোমেন মানে এফ অফ এক্স এর ডোমেন নির্ণয় করো, এখানে এফ অফ এক্স এর ডোমেন নির্ণয় করো। এখানে বলছে এফ একটি একক ফাংশন কিনা তা নির্ণয় করো, আর এখানে দেখাইতে বলছে একই কথা। আর এখানে বলছে এফ ফাংশনটি বিপরীত ফাংশন, আর এখানে এফ ইনভার্স -3 এর মান নির্ণয় করো। তার মানে কি, আমি এখানে বিপরীত ফাংশন অর্থাৎ এফ ইনভার্স এক্স বের করে তারপরে এক্স এর জায়গায় এক্স এর ভ্যালু বসাই দেবো, অর্থাৎ -3 বসাই দিলে কিন্তু আমাদের মান একেবারে বের হয়ে যাবে। এটা কিন্তু কুমিল্লা বোর্ড 2016 সালে কিন্তু এটা এসেছে, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, এই টাইপগুলো জাস্ট আমি আজকে তোমাদের সামনে এই যে কয়েকটা সৃজনশীল, এই সৃজনশীলগুলাই কি রিপিটলি বারবার খালি আসে, এদিক ওদিক এপাশ ওপাশ হয়ে আসে, বা জাস্ট একটু মান চেঞ্জ হয়ে এদিক এদিকে আসে। কেমন, তো এই টাইপগুলো তোমরা যদি ভালোভাবে আয়ত্ত করতে পারো, আমি আশা করি তোমাদের এখান থেকে 2টা কিংবা 3টা সৃজনশীল কমন পড়বে।
একেবারে এরকম না হলেও অনুরূপ অনুরূপ সৃজনশীল কমন পড়বে, কেমন? আচ্ছা, এবার আমি 2 নম্বর অঙ্কটা স্টার্ট করি। তাহলে 2 এর ক, 2 এর ক কত? fx এর ডোমেন চাইছে। তাহলে আমরা দেওয়া আছে লিখি, দেওয়া আছে কি f of x ইকুয়াল √2 - 4x, কেমন? ওকে, এটা ডোমেন নির্ণয় করতে বলছে, তাহলে আমরা করে ফেলি যে এটা ডোমেনের জন্য, f of x এর ডোমেনের জন্য তো দেখো এখানে তাহলে f of x এর ডোমেনের জন্য, অর্থাৎ আমরা এই ফাংশন অফ x এর যে ডোমেনটা সেটা নির্ণয় করতে গেলে আমাদের এখানে মূলত যে ব্যাপারটা লক্ষণীয় সেটা হচ্ছে রুটের মধ্যে নেগেটিভ নাম্বার আনা যাবে না, অর্থাৎ রুটের মধ্যে নেগেটিভ আসে এমন কোনো x এর ভ্যালু নেওয়া যাবে না, কারণ নেগেটিভ আসলে সেটা জটিল সংখ্যা চলে আসবে। আর জটিল সংখ্যা তোমরা ইন্টারে গেলে আরও ভালো বুঝবা, কেমন? তো এখানে আমাদের যেহেতু আমাদের রুটের মধ্যে ঋণাত্মক আনা যাবে না, কিন্তু জিরো আসতে পারবে অথবা ঋণাত্মক থেকে বড় হতে পারবে, অর্থাৎ জিরো থেকে বড় হতে পারবে। তার মানে আমাদের ডোমেইনটা তো আমরা জানি এক্স এর ভ্যালু, অর্থাৎ এক্স এর ভ্যালু যা বসাবো সেটাই ডোমেন। তার মানে এক্স এর ভ্যালু যা, এখানে এক্স এর ভ্যালু এমন কিছু বসানো যাবে না যেটা ঋণাত্মক হয়ে যায়, তাই তো? তাহলে আমাদের মেইন ব্যাপারটা কি আসলো? তাহলে আমরা তাহলে বুঝতে পারলাম যে আমাদের জিরো হবে 2 মাইনাস, দেখো এখানে আমাদের তাহলে ব্যাপারটা আসতেছে কত? 2 - 4x, কেমন? 2 - 4x, তাহলে আমাদের কি এটা বড় হবে কার থেকে? জিরো থেকে, অর্থাৎ জিরো সমানও হবে অথবা জিরো থেকে বড়, বাট ছোট কিন্তু হবে না, কেমন? ওকে, এই টোটাল মানটা, এই যে আমাদের এই টোটাল মানটা দেখো, এই যে টোটাল মানটা, কেমন? আচ্ছা, এবার আমরা সামনে আগাই। দেখো বা আদি আমরা লিখি 2 = 4x, এই -4x হয়ে গেল, +4x হয়ে গেল, বা এখন তাহলে কি লিখতে পারি আমরা? এখানে 1 2x, বা 2 দ্বারা ভাগ করছি আমরা। এবার এটা আমরা আগে লিখি 2xটা, দেখো 2xটা কি আছে আমাদের এখানে? লেস ছিল, তাই তো? এই যে 2x ছিল লেস, তাহলে 2x এই যে লেস ইকুয়াল হলো, আর 1টা গেটার ছিল, গেটার ইকুয়াল, এই যে 1টা ওই সাইডে চলে গেল। ঠিক তেমনিভাবে দেখো এখানে x 2টা গুণাকারে আছে, তাও 2টা ওই সাইডে গেলে কি হয়ে যাবে? ভাগ। তার মানে আমাদের এটাই হচ্ছে কাঙ্ক্ষিত ডোমেন। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা এখান থেকে লিখতে পারি, সুতরাং ডোম f ইকুয়াল তো আমরা কি লিখতে পারি? আমরা দেখো এখান থেকে লিখতে পারি x such that, এভাবে লিখবো আমরা, x such that x হচ্ছে আমাদের x belongs to real number, x such that x belongs to real number, শর্ত হচ্ছে কি? আমাদের শর্ত হচ্ছে এবং x belongs to real number, অর্থাৎ এই x এর মানটা বাস্তব সংখ্যা হবে, x belongs to real number, এবং কি হবে? এবং হবে এই শর্তটা স্যাটিসফাইড করবে, অর্থাৎ x is less or equal half। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যে ডোম এফ অর্থাৎ ডোমেইন, সেটা। আমি আশাবাদী তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপরে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবে। ওকে, এবার আমরা চলে যাই আমাদের খ নাম্বার যে অঙ্কটা, তার মধ্যে দেখো আমাদের খ নাম্বার অঙ্কটা আমরা কীভাবে করি তোমরা লক্ষ্য করো। সেম দেখো ওই যে একের খয়ের মতোই, যে এফ একটি এক এক ফাংশন কিনা তা নির্ণয় করো। তাহলে দেখো আমাদের খ নাম্বার যদি আমরা স্টার্ট করি, খ নাম্বার, তাহলে এক এক ফাংশন কিনা, তাই না? তাহলে আমরা উঠাই, দেওয়া আছে কি f of x ইকুয়াল 4x। ওকে, এক এক ফাংশনের ক্ষেত্রে আমরা কি করব? আমরা এখানে ধরি a, b is belongs to এখানে আমাদের রিয়েল নাম্বারও লিখতে পারি আমরা, অথবা ডোম f এভাবেও লিখতে পারি আমরা, কেমন? is belongs to ডোম f। ওকে, ধরি a, b is belongs to ডোম f। তাহলে দেখো আমাদের কি আসতেছে? তাহলে এখানে আসতেছে কত? f of a, আমরা বের করি, f of a সমান সমান আসতেছে কত? ফাংশন অফ a 2 - x এর জায়গায় দেখো a, তাহলে x এর জায়গায় a বসে পড়বে, এবং f of b 2 - এর জায়গায় b। ওকে, তাহলে এই দুইটা আমাদের সমান হলেই কিন্তু আমরা আমাদের এক এক ফাংশনটা বের করতে পারবো। তাহলে আমরা এই দুইটা কখন সমান লিখতে পারি? আমাদের একটা ইয়ে আছে যে এখানে fx ফাংশনটা এক এক হবে, fx ফাংশনটা এক এক ফাংশন হবে যদিও কেবল যদি a, belongs to ডোম f এর জন্য f of a is equal to f of b হয়। অথবা আমরা এত কিছু না লিখে ডাইরেক্ট তো আমরা লিখতেই পারি যে এখন ডাইরেক্ট আমরা লিখবো যে তাহলে f of a is equal to f of b হবে যদিও কেবল যদি
দেখো যদি ও কেবল যদি আমাদের যেহেতু এইটাই দুটো সমান তাহলে এটা 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 সমান হবে, তাহলে কত, যেহেতু এফ অফ এ আর এফ অফ বি সমান তাহলে এটা সমান, তাহলে রুট ওভার 2 মাইনাস 4a ইজ ইকুয়াল টু রুট ওভার 2 মাইনাস 4b এত হয়। ঠিক আছে, এবার আমরা করি, বা আমাদের এখানে জাস্ট আমরা একটা লাইন লিখতে পারবো, আমাদের জায়গা স্বল্পতা রয়েছে, তো উভয় পক্ষে আমরা বর্গ করে দিলে আমাদের রুট চলে যাবে 4a 2 মাইনাস 4b বর্গ করে, হ্যাঁ বর্গ করে। ওকে, আমাদের যেহেতু নিচে জায়গা স্বল্পতা রয়েছে আমরা এই অঙ্কটা উপরে করি। আমি আশা করি তোমরা সবাই অঙ্কটা বুঝতে পেরেছো এবং খাতায় তুলেছো, তো আমি এটা উপরে লিখি এখানে। তো দেখো তোমরা তাহলে এখানে +2 কাটা থাকতেছে কত, এখানে +4a মাইনাস 4b, তাহলে বা 4a ইজ ইকুয়াল টু 4b, সুতরাং ইকুয়াল b। এই যে আমাদের এক এক ফাংশন হয়ে গেল। আমাদের a ইকুয়াল b আমরা আনতে পারলে কি বলবো, ফাংশনটা একটা এক এক ফাংশন। আমরা কিন্তু খুব সহজে কিন্তু তখন আমরা বলতে পারবো। সুতরাং f(x) একটি এক এক ফাংশন, সুতরাং f of x একটি এক এক ফাংশন। কমপ্লিট, আমাদের এটাও কমপ্লিট। ওকে, এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী অঙ্কে, অর্থাৎ গ নম্বর অঙ্কে। দেখো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, তারপরে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা কিন্তু আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এবার আমরা গ নম্বর অঙ্কে চলে যাই। আচ্ছা, গ নম্বর অঙ্ক আমাদেরকে বলছে f ইনভার্স অফ -3 এর মান, তার মানে f ইনভার্স x এর মান, অর্থাৎ এটার বিপরীত ফাংশন বের করতে হবে। দেখো আমাদের একের কয়ে কিন্তু আমরা বিপরীত ফাংশন নির্ণয় করেছি, তার মানে এটারও দেখো আমাদের বিপরীত ফাংশন বের করতে হবে। বের করার পরেই তো আমরা ওই x এর ভ্যালুর জায়গায় আমরা -3 বসাবো। তাহলে আমরা বের করে ফেলি। আমরা দেওয়া আছে দিয়ে স্টার্ট করি। দেওয়া আছে f of x ইকুয়াল √2 মাইনাস 4x। তাহলে আমরা কি করব, ধরি লেখে আমরা করে ফেলি। ধরি y ইকুয়াল f of সেম অঙ্ক, y ইকুয়াল জাস্ট আমাদের মানে এখানে আমাদের রাশিটা জাস্ট চেঞ্জ, y ইকুয়াল f of x ইকুয়াল √2 মাইনাস 4x। কেমন? আচ্ছা, তাহলে এখানে আমরা লিখতে পারি, সুতরাং কি লিখতে পারি আমরা, f of x ইকুয়াল y, বা x ইকুয়াল f ইনভার্স, কারণ f টা ইনভার্স হয়ে যাবে y। কেমন? আমাদের এই x এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। এবার আমরা দেখো আমরা y সমান সমান লিখতে পারি না, দেখো তো y সমান সমান আমরা এটা লিখতে পারি, কারণ y ইজ ইকুয়াল টু f of x ইকুয়াল এত, তাহলে এত সমান এত সমান এত, তাহলে এই y সমান সমান এটা লেখাই যায়। কেমন? তাহলে আমরা লিখি এটা আবার, y ইকুয়াল 4x, বা তাহলে দেখো এখন আমাদের কাজটা কি, এখন আমাদের কাজটা হচ্ছে এখান থেকে আমাদের x এর ভ্যালুটা বের করা। কেমন? তো x এর ভ্যালু আমরা কখন বের করব, আমরা উভয় পক্ষকে বর্গ করে দিই, বর্গ করলে আমাদের স্কোয়ারটা চলে যাবে, আমাদের স্কোয়ার আসবে আর রুটটা চলে যাবে, বা এখানে দেখো আমাদের, তাহলে আমরা x এর ভ্যালু যদি আমরা বসাই, আমাদের এখানে 4x আসতেছে, আর এখানে কত আসতেছে, এটা উপরে চলে আসলে 4x, আর এটা উপরে চলে গেলে 2 মাইনাস y স্কোয়ার। কেমন? ওকে, বা x ইকুয়াল কত, 2 মাইনাস y স্কোয়ার ডিভাইড বাই 4। এই যে দেখো এখন আমরা x এর ভ্যালুটা বসাবো এখানে। x এর ভ্যালুটা আমাদের কত, আমাদের x এর ভ্যালুটা হচ্ছে এই যে দেখো আমাদের x এর ভ্যালু হচ্ছে f ইনভার্স y। তাহলে আমরা সেটা বসিয়ে দেবো, f ইনভার্স y ইজ ইকুয়াল টু f ইনভার্স y ইকুয়াল ইজ আমাদের যা আছে তাই আমরা বসিয়ে দেবো। ওকে, সুতরাং দেখো এখন কিন্তু আমরা f ইনভার্স x কিন্তু লিখতেই পারি। আমাদের যেহেতু এখানে জায়গা স্বল্পতা রয়েছে, আমরা একটু এটা সাইডে করি, তোমরা কিন্তু নিচে নিচে করে যাবা। বা দেখো এখন দেখো এই যে f ইনভার্স y যে এখানে আছে, y এর জায়গায় যদি -3 বসাই দিই, এই যে f ইনভার্স y, f ইনভার্স এখানে f ইনভার্স, আর এখানে যদি আমি x যদি লিখতে চাই তো লিখতে পারলাম, না লিখলে নাই। আর যদি আমরা লিখতে চাই তাহলে কিন্তু লিখতে পারি, f ইনভার্স x লিখি আমরা, x এ কনভার্ট করে দিই, x এ কনভার্ট করলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে, 2 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 4। এবার দেখো f ইনভার্স x এর জায়গায় x এর ভ্যালু বসাই আমরা, একই কথা ওইখানে বসালেও পারতাম। বা দেখো f ইনভার্স x এর জায়গায় x এর ভ্যালু কত আমাদের, -3, তার মানে আমাদের টোটাল যেখানে -3 x থাকবে সেখানে আমরা -3 বসাবো, 2 মাইনাস x এর জায়গায় -3 হোল স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 4। তাহলে আমাদের এই ব্যাপারটা এখানে আসতেছে কত, 2 মাইনাস 3 3 9, 3 3 9, এই যে
ওকে, তাহলে আমাদের এখানে আসতেছে কত? আমাদের এখানে আসতেছে হচ্ছে -7, এটা আমাদের তাহলে উত্তরটা আসতেছে কত? -7/4। এটি আমাদের কাঙ্ক্ষিত যে উত্তর সেটা, অর্থাৎ -7/4 আমাদের কাঙ্ক্ষিত যে মান, অর্থাৎ নির্ণয় মান আমাদের -7/4, অর্থাৎ f ইনভার্স -3 এর মান হচ্ছে -7/4। আমি আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তারপরে তোমাদের কোনো প্রবলেম থাকলে তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই কমেন্ট সেকশনে জানাবে, কেমন? তাহলে আমাদের f ইনভার্স -3 এর মান বের হয়ে গেছে, অর্থাৎ -7/4। তাহলে আমাদের 1 এবং 2 নম্বর অঙ্ক কমপ্লিট। তো তোমরা লক্ষ্য করো, আমরা এখন 3 নম্বর অঙ্কটা করব। দেখো 3 নম্বর অঙ্কটার মধ্যে আমরা নবম অধ্যায় থেকে আমাদের 3 এবং 4 নম্বর অঙ্কটা বাছাই করেছি। আমরা এই নবম অধ্যায় থেকে এই টাইপের কোশ্চেনগুলো প্রায়শই আমাদের এক্সামে চলে আসে। তো আমরা এখন দেখো 3 নম্বর অঙ্কটার দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে a x = v y = c z, যেখানে আমাকে বলে দিয়েছে a is not equal to b is not equal to c। আমাকে ক নম্বরে বলছে যদি 9x = 27y হয় তবে y/x এর মান নির্ণয় করো। তাহলে দেখো আমরা এটা করি, খুব সহজে আমরা করতে পারবো। তোমরা লক্ষ্য করো ক নাম্বার 3-এর ক দেওয়া আছে কি 9x = 27y, কেমন? ওকে, দেওয়া আছে 9x = 27y। বা এখন দেখো এটাকে কি আমরা এভাবে লিখতে পারি না 3² x, অর্থাৎ 3 3 9 লেখাই তো যায়, তাই না? আচ্ছা, আর এখানে দেখো 3³ লেখা যায় y, অর্থাৎ 3 3 9 3 9 27, আর এখানে পাওয়ার y রয়ে গেল। এবার আমরা পাওয়ারে পরে গুণ দিয়ে ফেলবো 3 × 2 আর এই যে পাওয়ার 2 আর এখানেও পাওয়ার x, তাহলে 2 আর x গুণ করলে 2x। আবার দেখো এখানেও দেখো পাওয়ার 3 আর y, তার মানে 3 আর y গুণ করলে 3y। বেস সমান হলে পাওয়ার বড় সমান, তাহলে আমরা লিখতে পারি 2x = 3y, কেমন? ওকে, এখন আমাকে বলছে যে y/x বের করতে। তাহলে আমি যদি লিখি এখানে y/x, তাহলে y থাকবে উপরে না, তাহলে y এই xটা এই সাইডে গিয়ে ভাগ হয়ে গেছে। ওকে, তাহলে xটা যেহেতু এই সাইডে গিয়ে ভাগ হয়ে গেছে তাহলে 3টা ওই সাইডে চলে যাবে এখন, তার মানে 2/3। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্ট সেটা, একেবারে খুব সহজেই কিন্তু আমরা এটা বের করতে পারি, অর্থাৎ আমাদের রেজাল্ট হচ্ছে 2/3। তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণয় মান (2/3)। ওকে, আমাদের ক নম্বর অ্যান্সার কমপ্লিট। এবার আমরা চলে যাব আমাদের খ নম্বর কোশ্চেনের দিকে। দেখো তোমরা খ নম্বর কোশ্চেনে কি বলা আছে, এখানে বলা আছে ABC = 1 হলে প্রমাণ করো যে 1/x + 1/y + 1/z = 0। দেখো এটা আমরা খুব সহজে কিন্তু করতে পারবো আমাদের দেওয়া আছে দ্বারা। তাহলে আমরা দেখো এটা কিভাবে করি। খ নাম্বার, তাই তো? খ নাম্বার আমাদেরকে বলে দিচ্ছে, দেওয়া আছে আমাদের উদ্দীপক থেকে আমরা পাই c/z। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি? আমরা সুতরাং দিয়ে লিখি a/x = c/z লিখি, কারণ দেখো a/x = c/z লিখি, কারণ দেখো আমাদের এখানে a/x = b/y = c/z, অর্থাৎ a/x এর সমান b/y, আবার a/x এর সমান c/z লেখাই যায়, কারণ প্রত্যেকটার মাঝখানে কি আছে? সমান চিহ্ন আছে। তাহলে দেখো আমরা কিন্তু খুব সহজেই কিন্তু এটা লিখতে পারি। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? আমরা এখান থেকে পাচ্ছি, আমরা কিন্তু সূচকের নিয়ম অনুসারে এখান থেকে যদি আমরা এর মানটা বের করতে যাই, দেখো তোমরা আমরা যদি সূচকের নিয়ম অনুসারে যদি এটা এখান থেকে এর মানটা বের করতে যাই, সুতরাং a = আমরা কি লিখতে পারি? c/, এই xটা নিচে চলে যাবে আর উপরে z হয়ে যাবে, কেমন? অর্থাৎ c/z/x। এটা একটু আমি নিচে লিখি, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে, যেহেতু এখানে পাশাপাশি লেগে গিয়েছে। a = c/z/x। শেষ। এই হচ্ছে আমাদের এর মানটা বের করছি আমরা, কারণ আমাদের এখানে দেখো আমাদের এখানে কিন্তু মান লাগবে, অর্থাৎ এই যে AB মান লাগবে, c তো আছেই আমাদের, তাহলে a আর b এর মান লাগবে। তাহলে আমি আবার যদি করি, আবার আমরা b এর মানটা এখন বের করব। এর মানটা তো বের করছি। এবার দেখো b/y মানেও কি? c/z। b/y = c/z, তাহলে আমরা লিখতে পারি b/y = c/z। তাহলে এখান থেকে b কি লিখতে পারি? সেম, এই ওয়াইটা নিচে চলে যাবে আর উপরে z থাকবে, এটা সূচকের নিয়ম অনুসারে, কেমন?
তাহলে দেখো আমাদের এই ওয়াইটা কি করলো, এখানে গিয়ে এটা ভাগ আকারে বসে পড়লো। কেমন? এটা সূচকের নিয়ম, খেয়াল রাখবো সবসময়। তাহলে এ বি আমাদের বের হয়ে গেল। এখন আমরা খুব সহজেই কি করতে পারি, আমরা দেখো এখানে যেহেতু আমাদের নিচে একটু জায়গা রয়েছে আমরা করতে থাকি। দেখো এখানে আমরা লিখতে পারি এখন দেখো আমরা লিখি এখন কত, ABC সমান সমান 1। তাহলে আমরা মান বসাই, বা এর মান কত, এর মান হচ্ছে c⁻z/x, বি এর মান কত, এখানে c⁻z/y, আর সি তো সি এর জায়গায় বসে পড়বে সমান সমান 1। কেমন? আচ্ছা, এখন তোমরা লক্ষ্য করলে দেখবে, দেখো এখানে কিন্তু তিনটায় গুণাকার আছে, বেস সমান, তাহলে পাওয়ার কি যোগ। তাহলে আমরা একটা বেজে আনবো, এটার মনে 1 আছে এখানে পাওয়ার, বা দেখো c⁻z/x প্লাস z/y প্লাস এই যে এখানে মনে পাওয়ারটা 1 যোগ হয়ে যাবে, আর এখানে 1। কেমন? এখন দেখো আমাদের কিন্তু এটা কিন্তু এখন মোটামুটি কমপ্লিট। এখন আমরা কিন্তু এখান থেকে লিখতেই পারি, দেখো আমরা কিন্তু এখান থেকে লিখতেই পারি c⁻z/x, তারপরে প্লাস এখানে কত z/y প্লাস 1। তোমরা খেয়াল রাখবে কিন্তু বেস যাতে নিচে থাকে, পাওয়ার থাকবে উপরে। কেমন? ইকুয়াল টু দেখো এই 1 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি না c⁻0, কারণ আমরা জানি কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে কি 1। আমি কেন c⁻0 লিখছি, আমাদের বেস সমান, তাহলে পাওয়ার কি সমান হয়ে যাবে। এখন দেখো যেহেতু আমাদের নিচে জায়গা স্বল্পতা রয়েছে, আমরা এটা উপরে করব। তোমরা লক্ষ্য করো বেস কাটা পাওয়ার সমান, কারণ বেস সমান বিধায় পাওয়ার কি সমান হবে, তাহলে বেস কাটা আমাদের পাওয়ার সমান। তার মানে আমরা এখান থেকে লিখতে পারি বা z/x প্লাস z/y প্লাস 1 ইকুয়াল 0। ওকে, এটা আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা খুব সহজে কি লিখতে পারি, বা আমরা দেখো এখান থেকে এই দুইটার মধ্যে যদি আমরা z কমন নিই, আচ্ছা আমরা 1টাকে ওই সাইডে আগে পাঠিয়ে দিই, তারপর আমাদের সহজভাবে আমাদের এটা করতে পারবো। আমরা এই যে -1 হয়ে গেল, প্লাসটা ওই সাইডে চলে গেল -1। এখন দেখো এখানে জেডটা আমরা কমন নিলাম, জেড কমন নিলে উপরে আসতেছে কি 1, আর নিচে হচ্ছে x প্লাস উপর হচ্ছে 1, নিচে হচ্ছে y, দেখো -1। এখন দেখো এই জেডটা কি আকার আছে, এখানে এই জেডটা এখানে গুণাকারে আছে, তো গুণাকারে থাকলে এটা ওই সাইডে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। বা এখন দেখো তাহলে আমাদের এই জেডটা ওইখানে গেলে ভাগ হয়ে যাবে, তার মানে x 1/x প্লাস 1/y ইকুয়াল টু এই যে জেডটা -1/, কারণ এটা গুণাকার ছিল, এটা ভাগ হয়ে গেছে। কেমন? এখন তো আমরা সুতরাং লিখতেই পারি, দেখো আমাদের অ্যান্সার কিন্তু কমপ্লিট। 1/x, দেখো খুব সহজেই কিন্তু আমরা এটা করতে পারতেছি। 1/x প্লাস 1/y প্লাস 1/, এই যে মাইনাসটা প্লাস হয়ে গেছে, 1/z ইকুয়াল 0। তার মানে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্ট, সেটা অর্থাৎ প্রুভড। আমরা লিখে দিতে পারি এটা সমান প্রুভড। ওকে, দেখো আমাদের খ নাম্বার কিন্তু কমপ্লিট। এবার আমরা করব আমাদের গ নাম্বার যে অঙ্কটা, সেটা। তো তোমরা লক্ষ্য করো, আমরা গ নাম্বার অঙ্কে চলে যাই। তো তোমরা লক্ষ্য করো, এখন আমরা 3-এর গ নাম্বার অঙ্কটা করবো। এখানে বলা আছে দেখো ab = c² হলে প্রমাণ করো যে 1/x প্লাস 1/y ইকুয়াল টু 1/z। আমরা সেম ক্যাটাগরিতে দেখো এটা করবো, একই ফর্মুলা, জাস্ট এখানে দেখো প্লাস 1/zটা ওইখানে সমানের পর, অর্থাৎ ডান পক্ষে 1/z হয়েছে, অর্থাৎ এখানে যেহেতু আমাদের ইকুয়েশন ভিন্ন, এজন্য এটা এরকম হয়েছে। তো আমরা এই দেওয়া আছে থেকে কিন্তু এটা খুব সহজেই কিন্তু আমরা এটা বের করতে পারি। তো দেখো আমরা এটা কিভাবে করি। গ নাম্বার দেওয়া আছে, সুতরাং c⁻z, হ্যাঁ, তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি, এখান থেকে এর মানটা সেম আগের মতো, c⁻, কত এই এক্সটা এই সাইডে গিয়ে ভাগ হয়ে যাবে সূচকের নিয়ম অনুসারে। ওকে, এবং বা আবার b⁻y ইকুয়াল c⁻z। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, সুতরাং b সমান c⁻yটা নিচে চলে আসবে আর উপরে z। খেয়াল রাখতে হবে পাওয়ার কিন্তু উপরে থাকবে, পাওয়ার যাতে বেসের সমান না হয়, এটা সব সময় তোমরা মাথায় রাখবে। কেমন? ওকে, আমাদের এর বির মান বের হয়ে গেল, আমাদের এ বির মান দরকার ছিল, এই যে বির মান আমরা পেয়ে গেলাম। এবার আমরা বসাই। এখন তাহলে আমরা কি লিখতে পারি, ab = c²। কেমন? তাহলে আমরা এ বির মান বসাই, এর মান কত, বা
এর মানে এখানে আমরা পেয়েছি কত, এখানে আমরা পেয়েছি এর মান সি টু দি পাওয়ার জেড বাই এক্স ইন্টু বি এর মান আমরা কত পেয়েছি সি টু দি পাওয়ার জেড বাই ওয়াই ইজ ইকুয়াল টু সি স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, আমরা যদি সি এই যে বেস বেস এক পাওয়ার পর কি যোগ হবে, তার মানে জেড বাই এক্স প্লাস জেড বাই ওয়াই। সাবধান, খেয়াল রাখতে হবে এটা কিন্তু পাওয়ার, এটাতে বেসের সমান যাতে না হয়। ওকে ওকে, তাহলে বেস বেস আমাদের এখন সমান, তাহলে পাওয়ার পর কি সমান হবে, তাহলে সিসি কাটা বা লিখতে পারি আমরা কত জেড বাই এক্স প্লাস জেড বাই ওয়াই ইকুয়াল টু, এটা লেখা যায় কেমন। তাহলে দেখো এটা যেহেতু আমরা লিখতে পারি, তো এখান থেকেই তো আমরা খুব সহজেই বের করতে পারবো, তাই না। তাহলে দেখো আমরা এখানে যেহেতু আমাদের নিচে জায়গা স্বল্পতা রয়েছে, আমরা এটা উপরে করি একটু, তোমরা লক্ষ্য করো। বা এখন জেড কমন নিই আমরা, কমন নিলে 1/x প্লাস 1/y ইকুয়াল 2 কেমন। তাহলে দেখো আমাদের কি আসতেছে আলটিমেটলি, আমরা এখান থেকে এখানে আমাদের কোশ্চেনে হয়তোবা এখানে আমাদের 1/z থাকার কথা, তাই না, 2/z থাকার কথা। আমি এখানে একটু কোশ্চেনে ভুল লিখছি, তোমরা লক্ষ্য করো এখানে 2/z থাকার কথা, 2/z কেমন, 2/z থাকার কথা দেখো এখানে। তাহলে আমাদের কত আসতেছে, বা 1/x প্লাস 1/y, এই যে 2 আসলে এখানে দেখো 2 আর জেডটা কি নিচে চলে আসবে 2/z। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্ট, সেটা দেখো প্রমাণ। আমাদের কিন্তু খুব সহজে এটা প্রমাণ হয়ে গেল। আমি এটা উঠাতে ভুল করেছি, এখন আমি জাস্ট আবার কারেকশন করে দেখলাম যে এখানে 2/zই আসলে ছিল। ওকে, তাহলে এই যে আমাদের প্রুফ, দেখো খুব সহজে কিন্তু আমরা বের করে ফেলতে পারলাম, দেখো খুব সহজে আমরা বের করে ফেলতে পারলাম। ওকে, এবার দেখো তাহলে আমাদের এতটুকু তো কমপ্লিট, তাই না। তাহলে এখন দেখো আমাদের 3 নম্বর অঙ্কটা কমপ্লিট। এবার আমরা চলে যাই 4 নম্বর অঙ্কে। 4 নম্বর অঙ্কটাও খুব সহজ, একেবারেই আমরা খুব সহজে এটা করে ফেলতে পারবো। দেখো তোমাদের যারা সূচক লগারিদম যারা তোমরা করতে পারো, তারাই বলতে পারবা যে কত সহজ, কিন্তু আমরা অনেকে এটাকে কঠিন ভেবে অ্যাভয়েড করি, তাই তো। আচ্ছা, এবার আমরা 4 নম্বরে করব। 4 নম্বরে দেখো এখানে কি বলা আছে, দেওয়া আছে এক্স এত, ওয়াই এত, জেড এত, তাই তো। আর এখানে বলছে পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল 0 হলে এক্স ওয়াই জেড কত। তাহলে আমরা দেওয়া আছে উঠাই। এবং জেড ইকুয়াল এ টু দি পাওয়ার পি প্লাস কিউ বি টু দি পাওয়ার আর। ওকে, আর বলছি কি পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল 0, হ্যাঁ। আবার 0, ওকে, পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল 0। এখন আমাকে বলছে এক্স ওয়াই জেড বের করতে। তাহলে আমি দেখো এক্স ওয়াই জেড আমরা গুণাকারে রেখে দিলেই তো আমাদের এক্স ওয়াই জেডটা বের হয়ে যায়, তাই না। তাহলে দেখো আমরা এক্স ওয়াই জেড এখন আমরা নির্ণয় করি। দেখো আমাদের কি বলছে, এক্স ওয়াই জেড বের করতে বলছে। তো সুতরাং এক্স ওয়াই জেড সমান সমান কি লেখা যায়, এক্স এর জায়গায় এক্স এর ভ্যালু বসাই দিই। ইন্টু জেডের জায়গায় জেডের মান, এই তো আমাদের তোমরা লক্ষ্য করলে দেখবে এটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে ওয়াই এর মান, এটা হচ্ছে জেড এর মান। তাহলে এখন আমরা করে ফেলি, আমাদের এ যেগুলো আছে বেস সেগুলো আমরা পাওয়ার পরে কী করবো, যেহেতু গুণাকার আছে যোগ করে ফেলবো। তাহলে এ কিউ প্লাস আর, আর আছে কোথায়, এই যে প্লাস আর প্লাস পি, আর আছে কোথায়, এই যে এখানে প্লাস পি প্লাস কিউ, শেষ। এবার বি এরটা, বি সমান সমান কত আমাদের এখানে, বি আমাদের এখানে আছে কত, পি কিউ আর। তাহলে গুণ যেহেতু পি প্লাস কিউ প্লাস আর, শেষ। তাহলে এখন এটু দেবো কত, 2টা কিউ 2টা আর 2টা পি, তাই তো। 2 ইন্টু, তাহলে লিখতে পারি আমরা যেহেতু 2টা তো 2 কমন নিয়ে দিই, 2 ইন্টু পি প্লাস কিউ প্লাস আর, বিটু দেবো পি প্লাস কিউ প্লাস আর। এখন দেখো এই যে পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল কিন্তু 0, তোমরা লক্ষ্য করলে দেখবে এখানে কিন্তু দেখো পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল 0। তোমরা এখানে 0 বসিয়ে দিই।
সমান সমান কত আমরা জানি কি কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে কি 1, তাই না? তাহলে আমরা এটাকে লিখতে পারি এইভাবে 1 ইন্টু 1, এটা 1 এটা 1, তার মানে 1 1 1। এই হচ্ছে আমাদের রেজাল্ট, অর্থাৎ এক্স ওয়াই জেড সমান সমান হোয়াট বলছে না। সুতরাং নির্ণয় মান, সুতরাং নির্ণয় মান এক্স ওয়াই জেড সমান সমান আমাদের এক্স ওয়াই জেড সমান সমান 1। শেষ। আমাদের 4-এর যে ক নাম্বার অঙ্কটা সেটা এখন কমপ্লিট। এবার আমরা করব আমাদের 4-এর খ নাম্বার অঙ্কটা। তো তোমরা লক্ষ্য করো, আমরা আমাদের 4-এর খ নাম্বার অঙ্কটা করি। 4-এর খ। খ নাম্বার অঙ্কে দেখো কি বলা আছে, বলছে দেখাও যে এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু আর মাইনাস পি ইন্টু জেড মাইনাস এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু জেড টু দি পাওয়ার পি মাইনাস কি ইকুয়াল 1। তো এটা আমাদেরকে দেখাতে বলছে। তো দেখো আমরা খুব সহজে কিন্তু এই দেখো এক্স এর ভ্যালু লাগবে, আমাদের ওয়াই ভ্যালু লাগবে, আবার জেড এর ভ্যালু লাগবে। তাহলে আমরা উঠাই, দেওয়া আছে এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু, জেড এর ভ্যালু, তাই তো? আমাদের এটা উদ্দীপকে দেওয়া আছে পি ওয়াই সমান সমান বিদ্যুৎ কিউ, জেড সমান সমান আর। ওকে, আচ্ছা, তাহলে এটা আমাদের উঠানো শেষ। এখন আমাদের বলছে কি দেখাও যেটা, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে করি। লেফট হ্যান্ড সাইডে কি বলছে আমাদেরকে বলে দিয়েছে এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর। এটা একটু নিচে লিখি তাহলে আমাদের এটা বুঝতে সুবিধা হবে। লেফট হ্যান্ড সাইড কি আছে, এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু জেড টু দি পাওয়ার পি মাইনাস কিউ। ওকে, এটা সমান 1 বলছে, তাহলে আমরা করে ফেলি। ওকে, তাহলে এক্স এর ভ্যালু আমরা বসাই কত, এ টু দি পাওয়ার কিউ প্লাস আর ইন্টু বি টু দি পাওয়ার পি, অর্থাৎ বি টু দি পাওয়ার পি। আর এখানে আমাদের কত এক্স এর মানের উপর পাওয়ার, অর্থাৎ কিউ মাইনাস আর, তাই তো? এখন ওয়াই এর মানটা আমরা বসাই, এ টু দি পাওয়ার আর প্লাস পি ইন্টু বি টু দি পাওয়ার কিউ। তাহলে বি টু দি পাওয়ার কিউ কত, তাহলে কিউ প্লাস আর, এখানে আমরা এক্স এর মান বসাইছি, অর্থাৎ এ টু দি পাওয়ার কিউ প্লাস আর ইন্টু বি টু দি পাওয়ার পি টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার কিউ মাইনাস আর। ওয়াই এর মান কত, ওয়াই টু দি এ টু দি পাওয়ার আর প্লাস পি বি টু দি পাওয়ার কিউ। আর এটার উপর কত, আমাদের ওয়াই এর মানের পাওয়ার হচ্ছে আর মাইনাস পি। ওকে, এবার আমরা জেড এর মানটা বসাই। দেখো জেড এর মানটা এখানে আছে কত, এ টু দি পাওয়ার পি প্লাস কিউ ইন্টু বি টু দি পাওয়ার আর, আর উপরে কত আছে পি মাইনাস কিউ। ওকে, তাহলে এখন দেখো, এখন আমরা মানগুলো বসিয়ে ফেলি। আমাদের এখন এটার সাথে এটা গুণ করলে দেখো কত আসে। দেখো এখানে এই যে পাওয়ারটা, এই যে রাশিটা এটার উপর, অথবা চলক যাই বলি না কেন, এই রাশিটার উপরও এবং এই রাশিটার উপরও, তাহলে দুইটার ক্ষেত্রেই এই পাওয়ারটা গুণ হবে। অর্থাৎ পাওয়ারের পর যখন এটার উপর হয় তখন কিউ প্লাস আর কিউ মাইনাস আর। তার মানে আমি দেখতে পাচ্ছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু দেখো বি টু দি পাওয়ার এখানে কত আসতেছে, পি ইন্টু কিউ মাইনাস আর। ওকে, ইন্টু দেখো সেম এখানেও এ টু দি পাওয়ার আর প্লাস পি, ও এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দেখো আর প্লাস পি ইন্টু আর মাইনাস পি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এই সূত্রে লেখা যায় আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ইন্টু দেখো এখানে আছে কত, বি টু দি পাওয়ার কিউ ইন্টু আর মাইনাস পি ইন্টু এ টু দি পাওয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু বি টু দি পাওয়ার আর মাইনাস আর ইন্টু পি মাইনাস কিউ। শেষ আমাদের কাজ। এখন দেখো আমরা এটা আমাদের এখন লক্ষণীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে এখানে দেখো এখানেও এ আছে, এখানেও এ আছে, এখানেও আছে, প্রত্যেকটা যেহেতু গুণ আমাদের পাওয়ারের পরে কী হবে, যোগ হবে। তাহলে দেখো কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইন্টু বি টু দি পাওয়ার কত, বি টু দি পাওয়ার এখানে কত আসতেছে, পি কিউ মাইনাস পি আর, এখানেও দেখো বি, তাহলে যেহেতু আমাদের বেস সমান পাওয়ার পরে যোগ, তাহলে কিউ আর মাইনাস পি কিউ প্লাস এখানে পি আর মাইনাস
কিউ আর। শেষ। দেখো এখন যদি আমরা লক্ষ্য করি, দেখো প্লাস কিউ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার। তোমরা কাটলেও পারো, না কাটলেও পারো, তবে না কাটাটাই বেটার। ওকে, প্লাস পি কিউ মাইনাস পি কিউ মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস কিউ আর। তার মানে সব দেখো কাটাকাটি গিয়ে জিরো হয়ে গেল। তার মানে আলটিমেটলি এ টু দি পাওয়ার 0 ইন্টু বি টু দি পাওয়ার 0, আলটিমেটলি 1 ইন্টু 1, তার মানে 1 হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের কত এখানে, এই যে দেখো আমাদের ঘ নাম্বার যে আমাদের যেই কোশ্চেনটা সেটাতে দেখাও যে বলছে এত সমান 1, অর্থাৎ আমাদের রাইট হ্যান্ড সাইড কিন্তু আমরা পেয়ে গেলাম। সুতরাং তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তোমরা কিন্তু নিজে নিজে লিখে দিবা, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড কত আসতেছে শোড নাকি। শেষ, আমাদের এই অঙ্কটা কমপ্লিট, অর্থাৎ 4-এর খ নাম্বার অঙ্ক আমাদের কমপ্লিট। এবার আমরা চলে যাব আমাদের 4-এর গ নাম্বার অঙ্কে। তো তোমরা লক্ষ্য করো, আমরা 4-এর গ নাম্বার অঙ্কে চলে যাই। চারের গ, তাহলে গ নাম্বার অঙ্কে কী বলেছে, প্রমাণ করে যে বলছে এত সমান সমান 0, তাই তো। তো আমাদের এখানে কী কী লাগবে তাহলে, আমরা তাহলে লিখি লেফট হ্যান্ড সাইডে ডাইরেক্ট উঠে ফেলি। দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড বলছে কি কিউ মাইনাস আর, কারণ আমাদের এখানে তো মান কিন্তু লাগতেছে না হিসাবে। তারপরে দেখি আমরা যদি মান লাগে আমরা উঠাবো, আর না লাগলে আমাদের উঠানোর কোনো দরকার নেই। আমার মনে হয় না লাগবে এখানে। কিউ মাইনাস আর ইন্টু লগ এক্স, এটা এইভাবেই করা যাবে, লগ এক্স প্লাস তারপর হচ্ছে আর মাইনাস পি ইন্টু লগ ওয়াই তারপর হচ্ছে প্লাস পি মাইনাস কিউ, এখানে জায়গা রয়েছে, প্লাস পি মাইনাস কিউ ইন্টু লগ জেড সমান সমান 0। ওকে, লেফট হ্যান্ড সাইডে 0, মানে রাইট হ্যান্ড সাইডে আমাদের 0 আসবে। তাহলে দেখো এখানে যেহেতু এরা লগের আগে আছে, তার মানে লগের নিয়ম অনুসারে লগ এক্স এরা পাওয়ারে চলে যাবে, অর্থাৎ কিউ মাইনাস আর, এটা এভাবে আমাদের পাওয়ারে চলে যাবে। কেমন, এটা আমরা ব্র্যাকেটে আটকে দিই। ওকে, প্লাস লগ ওয়াই আর মাইনাস পি প্লাস লগ জেড পি মাইনাস কিউ। ওকে, তাহলে দেখো এখন আমাদের ব্যাপারটা, যে ব্যাপারটা লক্ষণীয় সেটা হচ্ছে এইখানেও লগ, এইখানেও লগ। তাহলে আমরা লিখতে পারি না লগটা কমন নেই, আমরা লগ কমন নিলে লিখতে পাচ্ছি, আমরা লগ কমন নিলে পাচ্ছি এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু জেড টু দি পাওয়ার পি মাইনাস কিউ, এটা আমরা লিখতে পারি। এখন দেখো যে ব্যাপারটা লক্ষণীয়, আমরা কিন্তু একটু আগেই কিন্তু আমরা দেখো এই যে আমরা কিন্তু তার মানে এখানে আমাদের খ হতে পারি লিখলেই কিন্তু আমাদের জিনিসটা হয়ে যাচ্ছে। দেখো গ নাম্বারটা যদি আমি স্টার্ট করি, আমি লিখবো কি খ হতে পাই কি পাই, এই যে দেখো এটা কিন্তু আমরা খ হতে পাইছিলাম, তাই না। দেখো সেম এটাই কিন্তু, দেখো এখানে আমি যদি ইনটুটা এইভাবে আকারে দিই, দেখো এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস পি জেড টু দি পাওয়ার পি মাইনাস কিউ মানে কি 1, তাহলে আমরা লিখে দিই লগ 1। তাহলে দেখো লগ 1 মানে কি, লগ 1 মানে হচ্ছে আমাদের 0। দেখো আমাদের এই যে রাইট হ্যান্ড সাইড কিন্তু মিলে গেছে, সমান সমান রাইট হ্যান্ড সাইড। সুতরাং আমরা লিখতেই পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, কি প্রুভড হয়ে গেল আমাদের অঙ্ক। দেখো আমাদের নবম অধ্যায়ের যে দুইটা অঙ্ক, সেই দুটো অঙ্ক কমপ্লিট। এবার আমরা ত্রয়োদশ অধ্যায়ের অর্থাৎ 13 অধ্যায়ের কিছু অঙ্ক আমরা কমপ্লিট করব। কেমন, কারণ এই টাইপের অঙ্কগুলো আমাদের প্রায়শই পরীক্ষার মধ্যে আসে। তো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাই আমাদের ত্রয়োদশ অধ্যায় অর্থাৎ 13 অধ্যায়। তো দেখো আমরা এখন 13তম অধ্যায়ের একটা সৃজনশীল নিয়ে আলোচনা করব। এই টাইপের সৃজনশীলগুলো আমাদের প্রায়শই দেখি আমাদের পরীক্ষায় এই টাইপের সৃজনশীলগুলো এসে থাকে। কেমন, তো এটা আমাদের পাঠ্য বইয়ের 32 নম্বর যে সৃজনশীলটা সেটা। তো তোমরা লক্ষ্য করো আমরা পাঠ্য বইয়ের 32 নম্বর সৃজনশীলটা সমাধান করি। দেখো এখানে বলা আছে কি, এখানে বলা আছে আমার পাঠ্য বইয়ের 32 নম্বর, বাট আমি যে সিরিয়ালে করতেছি আমার 5 নম্বর অঙ্ক। কেমন, আচ্ছা, একটি সমবৃত্ত ভূমি কোণাকৃতির তাঁবুর উচ্চতা বলা আছে 8 মিটার এবং এর ভূমির ব্যাস বলা আছে 50 মিটার। বলছে তাঁবুটির হেলানোতলের উচ্চতা নির্ণয় করো। এরপরে বলছে তাঁবুটি স্থাপন করতে কত বর্গমিটার জমির প্রয়োজন হবে, তাঁবুটির ভিতরে শূন্যস্থানের পরিমাণ কত। এরপরে বলছে তাঁবুটির প্রতি বর্গমিটার ক্যানভাসের মূল্য 150 টাকা হলে ক্যানভাস বাবদ খরচ কত টাকা হবে। একেবারেই সহজ এই অঙ্কটা। তোমাদের কাছে অনেকের কাছে কঠিন মনে হতে পারে, বাট এটা খুবই সহজ। দেখো আমাদেরকে বলছে একটি সমবৃত্ত ভূমি কোণাকৃতি। তাহলে দেখো আমি যদি চিন্তা করি, দেখো আমি যদি এরকম একটা এটা যদি চিন্তা করি, এটাকে যদি আমি এমনি ঘুরাই,
দেখো ব্যাপারটা কিন্তু এরকম দাঁড়াবে তখন, এই যে এরকম এরকম একটা ফরম্যাট দাঁড়াবে, কেমন তাবু টাইপের এরকম একটা, দেখো এই যে এরকম তাবু টাইপের একটা ফরম্যাট দাঁড়াবে। আর এখান থেকে তো আমাদের টোটাল এই নিচের টোটালে তো বৃত্ত, তার মানে বৃত্তের ব্যাস থাকবে, ব্যাসার্ধ থাকবে, তাই না? তো দেখো আমরা এটার হেলানো তলের উচ্চতা নির্ণয় করি। আমরা কিন্তু জানি হেলানো তলের উচ্চতা নির্ণয়ের জন্য একটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে L=√h² + r²। তাহলে দেখো আমরা লিখি, আমরা এখান থেকে তাহলে কি পাবো, আমাদের h², তার মানে উচ্চতা লাগবে, আর r মানে ব্যাসার্ধ লাগবে। তাহলে আমাদের 5-এর ক দেওয়া আছে, কি দেওয়া আছে, উচ্চতা সমবৃত্ত ভূমিক তাঁবুর উচ্চতা, h = কত, 8 মিটার। ওকে, এরপর আমাদের ভূমির ব্যাস দেওয়া আছে, ভূমির ব্যাস 50 মিটার। তাহলে আমরা এখান থেকে ব্যাসার্ধ বের করে ফেলি, কারণ আমাদের বের করতে হবে কিন্তু L=√h² + r², কারণ আমাদের L হচ্ছে কি হেলানো তলের উচ্চতা, তাহলে h এর মান লাগতেছে আর r এর মান লাগতেছে, তার মানে ব্যাসার্ধ মান লাগবে। তো সেই জন্য আমরা কি করব, আমরা ব্যাসার্ধ বের করে ফেলবো। দেখো সুতরাং ভূমির ব্যাসার্ধ (50/2 মিটার) অর্থাৎ 25 মিটার। ওকে, এখন শেষ, এখন আমাদের কাজ শেষ। সুতরাং তাঁবুটির হেলানো তলের উচ্চতা L = √h² + r²। এর মান বসাই দিই আমরা, h এর মান কত, 8, h² + r এর মান কত, 25 হোল স্কয়ার। কেমন, তাহলে এটা আমরা ক্যালকুলেট করি একটু, এটা আমরা ক্যালকুলেট করলে পাচ্ছি √h² + 25 স্কয়ার 26.248। তাহলে আমরা এটা ডিরেক্ট লিখে দিই, 26.248 এটা মিটার, এখানে 248, তাহলে 248 এর পরে আমাদের কত আসছিল, 2488, তার মানে 2489 লিখে দিলাম আমরা, এত মিটার। এই যে শেষ, আমাদের হেলানো তলের উচ্চতা কিন্তু বের হওয়া কমপ্লিট। দেখো খ নাম্বারটা কি বলছে, এখানে বলছে তাঁবুটি স্থাপন করতে কত বর্গমিটার জমির প্রয়োজন। তাহলে তাঁবুটা কিরকম ছিল, এরকম না, এই যে এরকম ছিল না তাঁবুটা, তাই না? দেখো তাহলে এই জমিটা কোথায়, দেখো তাঁবুটা যদি এরকম হয়, দেখো এই যে তো ব্যাসার্ধ, তাঁবুটা যদি এরকম হয়, দেখো এই যে জমি কোনটা, এই যে বৃত্তটা, কারণ তাঁবু কিভাবে থাকে, এই যে এভাবে থাকে, এভাবে গোল হয়ে এভাবে থাকে, তাই না? আর তাহলে জমিটা কি হবে, বৃত্ত আকারে হবে। তার মানে বৃত্তের আমাদের কি বলছে, কত বর্গমিটার জমির প্রয়োজন, তার মানে এই বৃত্তের ক্ষেত্রফল বের করলে কিন্তু আমাদের এই জমির প্রয়োজন। এই যে দেখো, এই যে আমাদের এই যে বৃত্তটা, এখানে তো বৃত্ত তোমাদের ওইভাবে বোঝা যাচ্ছে না, এখানে টোটালটা কিন্তু একটা বৃত্তের মতো হয়। এই বৃত্তটা অর্থাৎ πr² যদি আমরা বের করতে পারি, তখনই কিন্তু আমাদের জমির ক্ষেত্রফল অর্থাৎ বর্গমিটার মানে কি ক্ষেত্রফল, সেটা বের হয়ে যাবে। তাঁবুটির ভিতরে শূন্যস্থানের পরিমাণ, ভিতরে শূন্যস্থান মানে কি, এখন দেখো এই যে ভিতরে শূন্যস্থান মানে হচ্ছে এই যে ভিতরে যে সে বসবাস করতেছে, দেখো ভিতরে যদি আমরা তাঁবুর ভিতরে ঢুকি, তখন কি এই যে এইখান থেকে শুরু করে এই যে শূন্যস্থানটা আছে না, এই যে দেখো টোটালটা একটা শূন্যস্থান না ভিতরে, তাই না? তাহলে এই যে টোটাল যে শূন্যস্থানটা, এই শূন্যস্থানটা কীভাবে করবো, আমরা জানি দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা, অর্থাৎ আয়তন বের করবো আমরা। তাহলে আমরা জানি আমরা সমবৃত্ত ভূমিক কোণকের আয়তন আমরা কি জানি, আমরা সেটার ক্ষেত্রে আমরা কিন্তু তখন কিন্তু আমাদের সূত্র কিন্তু আমাদের সমবৃত্ত ভূমিক কোণকের যে তাঁবুর আয়তন, অর্থাৎ কোণকের ক্ষেত্রে যে তাঁবুর আয়তন, সেটা কি 1/3 πr²। এই সূত্র দ্বারা আমরা কিন্তু এই অঙ্কটা করবো, অর্থাৎ আমাদের এই শূন্যস্থান বের করতে গেলে কি লাগবে, 1/3 πr²h, এই সূত্র। তাহলে আমাদের কি লাগতেছে, পাই লাগতেছে, পাই তো জানি আমরা, r/h, জাস্ট r/h জানলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তো আমরা এখন এখানে দিয়ে করে ফেলবো। আমাদের r/h তো আমরা একটু আগে আমাদের ইতে বের করছি, ক নাম্বারে বের করছি, আর h তো আমাদের দেওয়াই আছে। তাহলে আমরা করি,
খ নাম্বার এখানে তাঁবুর উচ্চতা লিখে দিই একবারে, এইচ ইকুয়াল কত 8 মিটার, আর ব্যাসার্ধ পাইছিলাম কত, ভূমির ব্যাসার্ধ আর ইকুয়াল কত, ভূমির ব্যাসার্ধ আর ইকুয়াল হচ্ছে আমরা পাইছিলাম 25, ক নাম্বারে পাইছিলাম আমরা এটা, মিটার। কেমন? ওকে, এখন আমাকে বলছে তাহলে তাঁবুটি স্থাপন করতে কত বর্গ মিটার জমির প্রয়োজন। জমি মানে কি? টোটাল এই যে আমি আবারও বলি, এই যে তাঁবুটা যদি আমি স্থাপন করি, জমিটা কি এই যে এরকম হবে না, অর্থাৎ এই যে এই টোটালটাই তো জমিটা আমার, আর এই জমিটা টোটালটা কি বৃত্তাকারে থাকে, অর্থাৎ পায়ের স্কোয়ার বের করবো আমরা এখান থেকে ক্ষেত্রফল অর্থাৎ বর্গমিটার কি বের করবো, পায়ের স্কোয়ার, এইচ না সরি আমাদের ক্ষেত্রফল কি পায়ের স্কোয়ার অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল। কেমন? আচ্ছা, তাহলে দেখো আমরা করি। সুতরাং কি বলছে, তাঁবুটি স্থাপন করতে জমির প্রয়োজন, সুতরাং তাঁবুটি স্থাপন করতে জমির প্রয়োজন। জমির প্রয়োজন মানে কি বলো তো, একটু দেখো তো, আমাদের জমির প্রয়োজন মানে কি, যে তাঁবুটার তলার ক্ষেত্রফল, তলাটা, তাই না, তলাটা, তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং ডিরেক্ট লিখে দিই, করতে জমির প্রয়োজন সমান পাই আর স্কোয়ার। পাই মানে কি 3.1416, আর মানে কি এই যে আমাদের আর আছে 25 হোল স্কোয়ার, দেখি বর্গ মিটার। তাহলে আমরা এটা নির্ণয় করি, আমাদের এটা নির্ণয় করলে কত আসে, 3.1416 ইন্টু হচ্ছে 25 হোল স্কোয়ার, 1963.5 বর্গ মিটার। শেষ, আমাদের কিন্তু নির্ণয় করা কমপ্লিট এটা। হ্যাঁ, এরপরে বলছে তাঁবুটির ভিতরে শূন্যস্থানের পরিমাণ। শূন্যস্থান মানে কি, আমাদের আয়তনটা চাইছে, সুতরাং ডাইরেক্ট লিখে দিই, সুতরাং সমবৃত্তভূমিক কোণকের আয়তন। কেমন? কারণ তাঁবু কিন্তু সমবৃত্তভূমিক কোণক, সুতরাং তাঁবুটির ভিতরে শূন্যস্থানের পরিমাণ 1/3 পায়ের স্কোয়ার ইঞ্চ। তাহলে 1/3 আমরা বসাই, পায়ের মান কত 3.1416 ইন্টু আর মান কত, আর মান 25 হোল স্কোয়ার ইন্টু এইচ এর মান কত 8। কেমন? যেহেতু এটা আমাদের কি বলে জানি আয়তনকে আমরা কি বলি, ঘনমিটার, তাই না, আমরা এটাকে লিখে দেবো ঘনমিটার। ওকে, এখন আমরা ক্যালকুলেট করি। আমরা ক্যালকুলেট করলে যে ব্যাপারটা পাচ্ছি সেটা হলো ইন্টু 5236 5236 ঘন মিটার। শেষ, লাস্ট আমরা ফিনিশিং দেবো। সুতরাং নির্ণয় তাঁবুটি স্থাপন করতে জমির প্রয়োজন এত বর্গ মিটার এবং তাঁবুটির ভিতরে শূন্যস্থানের পরিমাণ এত ঘন মিটার। শেষ, আমাদের কিন্তু খ নম্বর অঙ্ক কমপ্লিট। এবার আমরা চলে যাই আমাদের গ নম্বর অঙ্কে। অর্থাৎ আমাদের গ নম্বর অঙ্কে কী বলা আছে তোমরা লক্ষ্য করো। আমাদের গ নম্বর অঙ্কে বলা আছে তাঁবুটির প্রতি বর্গমিটার ক্যানভাসের মূল্য যদি হয় 150 টাকা, তাহলে ক্যানভাস বাবদ কত টাকা খরচ। এখন দেখো ক্যানভাসটা কি, ক্যানভাস মানে কিন্তু এই যে তাঁবুটা চারপাশে দিয়ে যে কাপড়টা দিয়ে আমরা আচ্ছাদিত করছিলাম, দেখো এই তাঁবুটার চারপাশ দিয়ে, অর্থাৎ এই যে চারপাশ দিয়ে আমরা যে কাপড়টা লাগাইছিলাম, ঠিক আছে, এই যে কাপড়টা যে আমরা লাগাইছিলাম চারপাশ দিয়ে, এই টোটাল তাঁবুটা তো এরকম হয় না, টোটাল চারপাশ দিয়ে যে কাপড়টা আমরা লাগাইছিলাম সেই কাপড়টার খরচটা চাচ্ছে, অর্থাৎ এই ক্যানভাস, সেটাকে বলা হয় ক্যানভাস।
প্রতি বর্গমিটার যদি 150 টাকা হয় তাহলে ক্যানভাস বাবদ খরচ কত? তাহলে দেখো এটা কিন্তু আমরা আমাদের যে তাহলে তো আমাদের ক্যানভাসের যেই ব্যাপারটা আছে, অর্থাৎ ক্যানভাসের যে আমাদের ক্ষেত্রফলটা আছে সেটা বের করতে হইব, অর্থাৎ আমাদের সমবৃত্তভূমি কোণকের ক্ষেত্রফল মানে আমাদের যে ক্যানভাসের ক্ষেত্রফল সেটা বের করতে হবে। তাহলে দেখো আমরা ক্ষেত্রফল বের করি। আমাদের এখানে কী করতে হবে, তারপরটি প্রতি বর্গমিটার বলছে ক্যানভাসের মূল্য 150 টাকা। তাহলে প্রতি বর্গমিটার ক্যানভাসের মূল্য যদি 150 টাকা হয় তাহলে আমাদের তাঁবুটা তো আমরা জানি যে টোটাল এই যে এরকম থাকে চারপাশ দিয়ে টোটাল যে কাপড়টা, এই কাপড়টার অর্থাৎ এই কাপড়টার মানে খরচটা চাইছে আর কি, কথা বুঝছো? তাহলে প্রতি বর্গমিটার কাপড়ের খরচ বলে দিচ্ছে এবং ক্যানভাস বাবদ খরচ কত টাকা, মানে টোটাল কাপড়টা কত টাকা যাবে, অর্থাৎ এরকম যে থাকে এই টোটাল কাপড়টা কেমন। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের সমবৃত্তভূমি কোণক, এই কোণকের ক্ষেত্রে কিন্তু আমরা বাইরের যে পার্টটা সেটার ক্ষেত্রে কিন্তু আমরা জানি তাঁবুর বক্রতলের ক্ষেত্রফল বা সমবৃত্তভূমি কোণকের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে আমরা জানি কি, আমরা সমবৃত্তভূমি কোণকের বক্রতলের ক্ষেত্রফল জানি পাই আর এল। কি জানি? পাই আর এল। এই সূত্র দ্বারা কিন্তু আমরা খুব সহজে এটা বের করে ফেলতে পারবো। দেখো আমরা স্টার্ট করি অঙ্কটা। দেখো তাহলে আমাদের কি লাগবে, পাই আর এল। তাহলে আমাদের এখানে আমাদের এল, তাহলে কি আমাদের এল হচ্ছে আমাদের এখানে আমাদের যেই কি বলে জানি হেলনতলের দৈর্ঘ্য যেটা ছিল আমরা যে বের করেছিলাম হেলনতলের দৈর্ঘ্য, অর্থাৎ ক নম্বরে, তাহলে ক নম্বর থেকে আমাদের সেটা লাগবে। দেখো পাই আর এল, পাই তো জানি আমরা, আর এর মান তো যা এখানে আমরা বের করছি, অর্থাৎ ক হতে পাই, তাহলে আমরা লিখে দিই ক হতে পাই কত, হেলানো তলের উচ্চতা, বা হেলানো তলের দৈর্ঘ্য, যাই বলি না কেন আমরা কি বলবো, ক হতে পাই হেলানো তলের উচ্চতা এল ইকুয়াল কত পাইছি আমরা পেয়েছিলাম হচ্ছে 26.25 মিটার। তাহলে আবার পেয়েছিলাম কি, আমরা ব্যাসার্ধ পেয়েছিলাম, ভূমির ব্যাসার্ধ লিখে দিই আমরা, তাহলে সুবিধা হবে। ভূমির ব্যাসার্ধ আমরা পেয়েছিলাম কত, আর ইকুয়াল কত পেয়েছিলাম, 25 মিটার। শেষ, আমাদের কাজ শেষ, ডাটা সাজানো শেষ। এখন জাস্ট আমরা লিখবো যে সুতরাং তাঁবুর যে আমাদের যেই মানে চারপাশে যে তাঁবুর যে ব্যাপারটা, অর্থাৎ আমাদের তাঁবুর বক্রতলের যে ক্ষেত্রফলটা, সুতরাং তাঁবুর বক্রতলের ক্ষেত্রফল, অর্থাৎ টোটাল বাইরের যে পার্টটা এটাকে বক্রতলের ক্ষেত্রফল বলা হয়। তাঁবুর বক্রতলের ক্ষেত্রফল সমান কত, পাই আর এল। তাহলে পাই এর মান বসাই 3.1416 ইন্টু আর এর মান কত 25 ইন্টু এল এর মান আমরা পাইছিলাম কত 26.25, দেখি বর্গমিটার হবে, বর্গ মিটার কেমন। তাহলে এখন আমরা ক্যালকুলেট করি, দেখি আমাদের কত আসতেছে। 3.1416 ইন্টু হচ্ছে 25 ইন্টু হচ্ছে 26.25, এই তো কত 2061.675, 2061 আমাদের আসছে 675, এখানে 26, হ্যাঁ 2061 আমাদের এখানে একটা জিনিস এখানে লক্ষণীয় ব্যাপার, সেটা হচ্ছে আমাদের এর আগে আমরা 26 পয়েন্ট কী লিখছিলাম, আমরা এখানে লিখছিলাম 26.25, তাই না? তো 26.25 লিখলে আমাদের এটাই আসে, হ্যাঁ 2061.675, 675 বর্গমিটার। দেখো এখানে একটা জিনিস লক্ষণীয় ব্যাপার, সেটা হচ্ছে তোমাদের যদি এখানে তোমরা যদি এল এর মানটা যদি 26.24 নাও, তখন কিন্তু এটা 26.24 নিলে কিন্তু এটার মান আমরা দেখি এটা কত আসে। যদি আমরা 26.24 নেই, 26 যদি আমরা 24 যদি নেই, তখন 2060.889 আসে। আর 25 নিলে কিন্তু আমাদের এটা আসে, আমাদের কিন্তু আলটিমেটলি ওইটা 25ই ছিল, কেমন। তো আমরা এটা দিয়ে করবো, আমাদের যেটা আসছে 2061.675 বর্গমিটার। ওকে, তাহলে কি আমাদের এই যে বর্গমিটার পেয়ে গেলাম, অর্থাৎ প্রতি বর্গমিটার ক্যানভাসের মূল্য 150 টাকা বলছে। তো এখন এই যে আমাদের তাহলে প্রতি বর্গমিটার 1 বর্গমিটার লাগে, এক বর্গমিটার ক্যানভাসের মূল্য
150 টাকা। সুতরাং কত বর্গ মিটার? 2061.675 2061.675 এত টাকা, তাই তো? ওকে, তাহলে ক্যালকুলেট করলে আমরা যে ব্যাপারটা পাচ্ছি সেটা হচ্ছে 150 গুণ 2061.675, 150 ইন্টু 2061.675, 30 30 92 51.25 টাকা। এই হচ্ছে আমাদের টোটাল যে ক্যানভাস বাবদ খরচ সেটা। দেখো আমাদের কিন্তু খুব সহজে কিন্তু আমরা বের করে ফেলতে পারলাম। এখানে আমাদের জাস্ট যদি আমরা 2/4 দিয়ে করি, হেলনতলের উচ্চতা যদি আমরা 2/4 দিয়ে করি, তখন কিন্তু আমাদের যে টাকাটা আসবে সেক্ষেত্রে আমাদের এখানে মানে একটু মানে হেরফের হবে, অর্থাৎ এদিক এদিক হবে। কেমন? তো আমরা লাস্টে কী লিখবো? আমরা লাস্টে লিখবো অতএব তাঁবুটির কী বলে জানি, ক্যানভাস বাবদ, তাঁবুটির ক্যানভাস বাবদ মোট খরচ হবে কত? এত টাকা। এটা লিখে দেবো। কেমন? তাহলে আমাদের 5 নম্বর অঙ্ক কমপ্লিট। এবার আমরা চলে যাই আমাদের পরবর্তী অঙ্ক, অর্থাৎ 6 নম্বর অঙ্কে। তো তোমরা লক্ষ্য করো 6 নম্বর অঙ্কটা যদি আমরা এখন করতে যাই, সেখানে দেখো আমরা 6 নম্বর অঙ্কটা একটু পড়ি। এখানে বলা আছে কি 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট 3টি কঠিন ধাতব গোলক গলিয়ে, অর্থাৎ 3টা কঠিন ধাতব গোলক গলাইছে। এখানে ব্যাপারটা এরকম দাঁড়ায়, দেখো আমি যদি চিন্তা করি 6 সেন্টিমিটার, এই গোলকটা যদি হয় 6 সেন্টিমিটার এবং এই গোলকটা যদি হয়, দেখো এরপরটা কত দিচ্ছে 8 সেন্টিমিটার, একটু বড় হবে, তার মানে অবশ্যই বোঝা যায়। এবং এর পরের গোলকটা যদি আমি ধরি, ধরো একটু বড় ধরলাম, বা এটা তো জানা নাই আমার, আমি জাস্ট ধরলাম আর। এই 3টা গোলক একসাথে তারা গলাইছে, গলানোর ফলে মানে গলায় কি করছে, একটা বড় গোলক বানাইছে। অর্থাৎ এই 3টা একসাথে আমরা গলাইছি, গলানোর পরে একটা বড় গোলক বানাইছে। কথা বুঝছো? অর্থাৎ একটা বড় গোলক বানাইছে যেটার তোমার ব্যাসার্ধ হচ্ছে 9 সেন্টিমিটার। এই যে বলেছে 9 সেন্টিমিটার ব্যাসার্ধ একটি কঠিন গোলকে পরিণত করা হলো, যা ঘনক আকৃতির একটি বাক্সে ঠিকভাবে এঁটে যায়। অর্থাৎ এই গোলকটা একটা ঘনক আকৃতির বাক্স, অর্থাৎ আমরা ঘনক আকৃতির বাক্স যেটা বুঝাই, ঘনক যেহেতু, তার মানে কি এটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কি সমান। তার মানে কি আমাদের ঘনক বলতে আমরা যে ব্যাপারটা বুঝি, অর্থাৎ আমাদের যে কি বলে জানি, সাপোজ ধরো এই যে আমাদের ঘনকের যে ব্যাপারটা, আমরা যেভাবে যে ঘনক আঁকি, এইভাবে যে আমরা ঘনক আঁকি, এটার চিন্তা করতে হবে আমাদের কি, যে টোটাল এই ঘনকটার কি হবে জানো, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব আমার সমান হবে। কেমন? এই যে সব আমার সমান হবে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। অর্থাৎ এইটার মধ্যে এই বৃত্তটা সঠিক একদম খুব সুন্দরভাবে এঁটে যায়, একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে এঁটে যায় আমাদের কোশ্চেনে এটা। অর্থাৎ একদম যা ঘনক আকৃতির একটি বাক্সে ঠিকভাবে এঁটে যায়, অর্থাৎ ঠিকভাবে আটে। তাহলে আমাদের বলছে 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল। কোনো গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার। কেমন? 4 পাই আর স্কোয়ার। তাহলে 4 পাই আর স্কোয়ার যদি হয়, তাহলে দেখো আমাদের খুব সহজে আমরা কিন্তু আমাদের ব্যাসার্ধ এখানে দেওয়াই আছে। তাহলে ব্যাসার্ধ যেহেতু দেওয়া আছে, তাহলে আমরা করে ফেলি। দেখো তাহলে আমাদের ব্যাসার্ধ এখানে দেওয়া আছে, আমরা করে ফেলি। ক নাম্বার? 6 ক। 6 ক কত দেওয়া আছে? ব্যাসার্ধ দেওয়া আছে কত? ব্যাসার্ধ আর ইকুয়াল 6 সেন্টিমিটার। কেমন? ওকে, দেওয়া আছে ব্যাসার্ধ আর ইকুয়াল 6 সেন্টিমিটার। তাহলে আমাকে বলছে কি গোলকটার পৃষ্ঠতলের ক্ষেত্রফল। সুতরাং গোলকটির, জাস্ট আমরা সূত্র বসিয়ে দেবো, গোলকটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তাই না? তাহলে আমাদের জানি কি আমরা 4 পাই আর স্কোয়ার, 4 ইন্টু 3.1416 ইন্টু 6 স্কোয়ার, অর্থাৎ আর স্কোয়ার মানে কি 6 স্কোয়ার। তাহলে আমাদের সূত্র মোতাবেক আমরা বসিয়ে দিলাম, অর্থাৎ 4 পাই আর স্কোয়ার আমাদের সূত্র, সেই সূত্রে আমরা বসিয়ে দিলাম। তাহলে যেহেতু এটা ক্ষেত্রফল, তাহলে আমরা কি লিখতে পারি? বর্গমিটার লিখতে পারি এখানে, যেহেতু সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার, যেহেতু সেন্টিমিটার একক আছে তাহলে বর্গ সেন্টিমিটার। এখন আমরা এটাকে ক্যালকুলেট করলে আমরা যে ব্যাপারটা পাই সেটা হচ্ছে, তোমরা লক্ষ্য করো, আমরা এখানে ক্যালকুলেট করলে 4 ইন্টু 3.1416 ইন্টু হচ্ছে 6 স্কোয়ার, তাহলে যে ব্যাপারটা আমরা পাচ্ছি 452.3904, 452.39, 452.39 বর্গ সেন্টিমিটার।
ওকে, আমাদের ক নাম্বার কিন্তু অ্যান্সার কমপ্লিট। এই যে আমাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, সুতরাং আমরা লিখব গোলকটা সুতরাং নির্ণয় গোলকটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল এত বর্গ সেন্টিমিটার। শেষ, আমাদের ক শেষ। এবার আমরা খ নম্বর অঙ্কটা করবো। দেখো তোমরা, আমরা খ নম্বর অঙ্কটা কিভাবে করি। দেখো খ নম্বর অঙ্কে কি বলা আছে, আমাদেরকে এখানে বলে দিয়েছে খ নম্বর অঙ্কে আর এর মান নির্ণয় করো। দেখো আমাদের কিন্তু এই যে আর, দেখো আমাদের কিন্তু এখানে বলে দিয়েছে 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট তিনটা কঠিন ধাতব গোলক গলায় 9 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা কঠিন বানাইছে, অর্থাৎ তিনটা একসাথে যোগ করে গলাইছে, গলায় একটা বড় বানাইছে। কেমন? তাহলে এইখানে এই আর এর ভ্যালুটা, অর্থাৎ এই আর এর ভ্যালুটা আমাদের এখানে চাইছে। তাহলে দেখো আমরা কি করতে পারি, আমরা এখান থেকে অনায়াসে লিখতে পারি, যেহেতু আমাদের এখানে প্রত্যেকটার মান দেওয়া আছে, তাহলে আমরা লিখে ফেলি যে এখানে তিনটা গোলকের আয়তন সমান সমান নতুন গোলকের আয়তন, তাই না? তাই তো, এখানে আমাদের তিনটা গোলকের আয়তন কত? নতুন গোলকের আয়তন লিখি আমরা এখানে খ নাম্বার। এখানে আয়তন সমান সমান কি? নতুন গোলকের আয়তন। কারণ এই তিনটা গোলক আমি যখন একসাথে আমি অ্যাড করব, অর্থাৎ গলায় যখন আমি বানাবো, এই তিনটার আয়তন সমান সমান কি? নতুন গোলকের আয়তন হবে। নতুন যেটা এই যে 9 সেন্টিমিটার, নতুন গোলকের আয়তন। ওকে, তাহলে আমরা জানি গোলকের আয়তন কি? আমরা জানি গোলকের আয়তন হচ্ছে 4/3 পায়ের কিউব। কেমন? আমরা জানি গোলকের আয়তন হচ্ছে 4/3 পায়ের কিউব। আমরা জানি গোলকের আয়তন 4/3 পাই আর কিউব। এখন আমরা লিখতে পারি প্রশ্ন মতে প্রত্যেকটার এই তিনটা যদি একসাথে যোগ দিলে তো এটা আসবে নাকি, অর্থাৎ তিনটার আয়তন যোগ দিলে তো এটার আয়তন, এই যে তিনটা গোলকের আয়তন সমান সমান নতুন গোলকের আয়তন। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি প্রশ্ন মতে তিনটা গোলকের আয়তন, অর্থাৎ 4/3 পাই আর মান কত প্রথমটার 6 প্লাস 4/3 পাই আর মান কত এখানে 8 হোল স্কোয়ার প্লাস 4/3 পাই আর মান কত শুধু আর 4/3 পাই এর কিউব, সরি এখানে কিউব হবে আমাদের 4/3 পাই এর কিউব 4/3। আচ্ছা আমি এটা আবার লিখি। তো দেখো প্রশ্ন মতে আমরা তাহলে লিখি প্রশ্ন মতে ফোর বাই থ্রি পাই আর কিউব, আর কত 6 আর কিউব প্লাস 4/3 পাই আর কত 8 কিউব প্লাস 4/3 পাই আর কিউব। দেখো 4/3 পাই আমাদের লাস্টেরটা কত, লাস্টেরটা শুধু আর, ওই যে আর দেখো, তার মানে 4/3 এই যে আমাদের আর। কেমন? তাহলে 4/3 পাই আর কিউব। কেমন? এই তিনটা মিলে একসাথে হয়েছে কি নতুন একটা গলায়, এই যে তিনটা ধাতব গোলক গলিয়ে 9 সেন্টিমিটার বিশিষ্ট, তাহলে 4/3 পাই 9 কিউব। এই তিনটা একসাথে অ্যাড হয়ে অর্থাৎ যোগ হয়ে আমাদের কী বের করছে, অর্থাৎ তিনটা একসাথে গলায় আমার এটা আমরা করছি, তাহলে তিনটার আয়তন সমান সমান কি এটার আয়তন বোঝাই যায়। তো এখন এখান থেকে যদি আমরা 4/3 পাইটা যদি আমরা কমন নেই, তোমরা লক্ষ্য করো 4/3 পাই আমরা যদি কমন নেই তাহলে থাকতেছে কত এখানে 6 কিউব 8 কিউব প্লাস আর কিউব ইজ ইকুয়াল টু কত 4/3 পাই 9 কিউব। তাহলে 4/3 পাই কাটা উভয়পক্ষ থেকে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত, আমরা পাইতেছি 6 কিউব প্লাস 8 কিউব প্লাস আর কিউব সমান সমান 9 কিউব। তাহলে এখানে আমরা পাইতেছি কত, এখানে আমরা পাচ্ছি এখানে 6 কিউব প্লাস 8 কিউব আমরা যদি করি, তোমরা লক্ষ্য করো আমি একটু ক্যালকুলেটর দ্বারা এটা করি একটু। দেখো 6 কিউব হচ্ছে আমাদের কত, এখানে 6 কিউব, তাই তো 6 কিউব হচ্ছে 216, আমরা এটা লিখে দিই 216 প্লাস 8 কিউব কত 8 কিউব, 8 কিউব হচ্ছে আমাদের 8 এরপরে কিউব, এটার আবার কি হলো 8 কিউব, 8 কিউব হচ্ছে 512 প্লাস আর কিউব
সমান 9 কিউব হচ্ছে কত 729। ওকে, তাহলে এখন আমরা এটা করে ফেলি, আর এই দুইটা যোগ দিয়ে দিই আমরা 216 যোগ কত যোগ হয়েছে গিয়া 512, কেমন 728 প্লাস আর কিউব 729। তাহলে দেখো আমাদের, তাহলে এখানে আমরা কি করি, আমরা আর কিউব সমান সমান লিখে দিই এখানে 729 বিয়োগ 728 বা আর কিউব সমান সমান 1, কেমন। সুতরাং আর ইকুয়াল কত, এই যে আমাদের আর এর মান বের হয়ে গেছে। সুতরাং নির্ণয় মান আর ইকুয়াল 1। আমরা লাস্টে, আমাদের এখানে যেহেতু জায়গা স্বল্পতা রয়েছে, আমরা এখানে লাস্টে লিখে দেবো কি, সুতরাং নির্ণয় মান আর ইকুয়াল 1। আমি লিখলাম না, তোমরা কিন্তু খাতায় লিখে দিবা যে সুতরাং নির্ণয় মান আর ইকুয়াল 1। ওকে, আমাদের খ নাম্বার অঙ্কটা কমপ্লিট। এবার আমরা চলে যাই আমাদের গ নাম্বার অঙ্কে। তাহলে দেখো আমাদের গ নাম্বার অঙ্কে আমরা কীভাবে, আমাদের এখানে বলছে বাক্সটির অনধিকৃত অংশের আয়তন চাইছি, তাই না। তো বাক্সটার অনধিকৃত অংশের আয়তন আমরা কীভাবে বের করব, কারণ এখানে আমাদের বাক্সটার অনধিকৃত যদি আমরা আয়তন বের করতে যাই, তোমরা যদি একটু লক্ষ্য করো, আমি যদি আবার দেখাই, বাক্সটা হচ্ছে আমাদের ঘনকাকৃতির, তাই না। তো ঘনকাকৃতির বাক্স যদি এরকম হয়, সাপোজ ধরো এই হচ্ছে আমাদের মিস্টেক হয়ে গেল, এই যে দেখো আমাদের এই ঘনকাকৃতির বাক্স, হ্যাঁ, এটার প্রত্যেকটা যদি, এটা যদি এ হয়, এটা যদি এ হয়, এবং আমাদের উচ্চতাও যদি এ হয়, অর্থাৎ প্রত্যেকটা আমাদের একই, এটা হচ্ছে ঘনক। আর যদি বলে ঘন বস্তু, তখন কিন্তু আমাদের প্রত্যেকটা এক আর হবে না, তখন এ বি সি আলাদা হয়ে যাবে, তখন কিন্তু আয়তন আবার ভিন্ন হয়ে যাবে, কেমন। তো এই ক্ষেত্রে ঘনকাকৃতির বস্তুর ক্ষেত্রে তার মানে আমরা বুঝতেই পারি আয়তন মানে এ কিউব, দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা, তাই না। ওকে, তাহলে আমরা এটাই করব। এই বাক্সের মধ্যে একটা বৃত্ত রাখছে আর কি, ওই যেই বৃত্তটা আর কি হয়েছে, অর্থাৎ এই যে এখানে এই যে এখানে গোলকটা রাখছে আর কি, 9 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি কঠিন গোলক পরিণত করা হলো, যা ঘনকাকৃতির বাক্সে ঠিকভাবে এঁটে যায়, অর্থাৎ ওই গোলকটা ঠিকভাবে এখানে এঁটে যায়। তাহলে দেখো এখান থেকে তাহলে আমরা কি পাচ্ছি, আমরা যদি এটা যদি ঠিকভাবে যদি আঁটে, এটার ব্যাসার্ধটা কি, এই 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 টোটালটা যদি ব্যাস বের করতে পারি, তাহলে তো এই প্রান্ত থেকে এই যে আমাদের এই যে এই প্রান্ত, অর্থাৎ এই যে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, অর্থাৎ আমাদের যে বৃত্তের ব্যাসটাই কি আমাদের ঘনকাকৃতির যে বস্তুটা আছে বা ঘনকাকৃতির যে বাক্সটা আছে, সেই বাক্সটার এক বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে দেখো আমরা সেটা এইভাবেই করব, তোমরা লক্ষ্য করো। তাহলে আমরা লিখি যে এখানে তোমরা লক্ষ্য করো, তোমরা লিখি গোলকের ব্যাসার্ধ আর ইকুয়াল এত, এখানে গোলকের ব্যাসার্ধ কত, নতুন গোলকে লিখি তাহলে ব্যাপারটা বুঝবো আরো ভালো, আর ইকুয়াল 9 সেন্টিমিটার, কেমন। ওকে, আর ইকুয়াল আমাদের 9 সেন্টিমিটার আসছে। এরপরে দেখো তাহলে আমরা কি করব, এই যে আমাদের নতুন গোলকের যে ব্যাসার্ধটা আসছে, অর্থাৎ যে 9 সেন্টিমিটার আসছে, তাহলে এটাই আমাদের কি, এইটার যে ব্যাসার্ধটা, এটারে যদি আমি ব্যাস বের করি, এটার ব্যাসই হবে কি আমাদের ওই বাক্সটার কি এক বাহুর দৈর্ঘ্য। তাইলে আমি লিখি যে ঘনকাকৃতির বাক্সের এক বাহুর দৈর্ঘ্য, সুতরাং বাক্সটির এক বাহুর দৈর্ঘ্য কত সমান সমান এই যে নতুন গোলকের ব্যাসার্ধের দ্বিগুণ, বা নতুন গোলকের ব্যাস, তার মানে আমরা এই যে ব্যাসার্ধ যেটা আছে এটা কি 9 ইন্টু 2, আমরা ব্যাস পেয়ে যাব সেন্টিমিটার, অর্থাৎ কি 9 দুগুণে 18 সেন্টিমিটার। তাহলে এটা আমরা পেয়ে গেলাম এক বাহুর দৈর্ঘ্য। তাহলে সুতরাং ঘনকাকৃতির বাক্সর ক্ষেত্রফল, ঘনক আকৃতির ক্ষেত্রফলটা বের করে ফেলি আমরা। এখানে আমাদের কি লাগবে, আয়তন চাইছে, সরি, তাহলে ক্ষেত্রফল লাগবে না, তাহলে আমাদের আয়তন বের করবো। সুতরাং ঘনকাকৃতির বাক্সের আয়তন কি হবে 18 হোল কিউব, কারণ এক বাহুর দৈর্ঘ্য পাইছি আমরা। আর 18 হোল কিউব মানে কি, আমরা একটু ক্যালকুলেট করে দেখি, এখানে 18 হোল কিউব 5 8 3 2 5 8 3 2
ঘন সেন্টিমিটার, এখানেও ঘন সেন্টিমিটার। শেষ। এখন এখন আমাদের পালা কি? এখন আমাদের পালা হচ্ছে যে এখানে আমাদের 9 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এইটার আয়তন কত। তাহলে দুইটার আয়তন, এই গণকাকৃতির বাক্স থেকে আয়তন থেকে ওইটার আয়তন বাদ দিলেই তো আমাদের যেই অর্থাৎ অনধিকৃত অংশ, তো ফাঁকা জায়গাগুলো পেয়ে যাবো আমরা, কেমন? ওকে, আচ্ছা তাহলে আমরা এখন সেটাই করি, তোমরা লক্ষ্য করো। তাহলে এখানে আমাদের আমাদের এখানে ব্যাসার্ধ ছিল কত ইয়াটার? নতুন গোলকের ব্যাসার্ধ ছিল 9 সেন্টিমিটার। তাহলে সুতরাং নতুন গোলকটির আয়তন ফোর বাই থ্রি পাই, আর কত আমাদের? আর হচ্ছে 9 নাকি কিউব। তাহলে আমরা বের করে ফেলি এটা, 4/3 কত ইন্টু পাই, পাই কত 3.1416 ইন্টু 9 কিউব। 30, 53, 63, 52। ওকে, এত ঘন সেন্টিমিটার। তাহলে দেখো এই এই ঘনকাকৃতির বাক্সের মধ্যে এটাই তো রাখছে, অর্থাৎ একটা বাক্সের মধ্যে মানে ব্যাপারটা এরকম বোঝায়, এই যে ঘনকাকৃতির বাক্সটা, যে এই বাক্সটার মধ্যে যদি রাখে, এই যে সাইড দিয়ে ফাঁকা ফোঁকা থাকবে না, এটা কি বলা হয়? অনধিকৃত অংশ। তাহলে এই টোটালটা থেকে আমি যদি এই যে গোলকটার বাদ দিই, তাহলে তো ফাঁকা ফোঁকা অংশ যেগুলো আছে সেগুলো পেয়ে যাবো। তাহলে দেখো আমাদের এই ফাঁকা অংশগুলো আমরা বের করে ফেলি, তোমরা লক্ষ্য করো। তাহলে সুতরাং লিখবো বাক্সটির অনধিকৃত অংশ, সুতরাং বাক্সটির অনধিকৃত অংশের, এটা ঘন সেন্টিমিটার এখানেও লিখে দিই, অংশের আয়তন কত? এটা থেকে বাদ দিয়ে দিই, 5832 মাইনাস 30536352 এত ঘন সেন্টিমিটার। তাহলে দেখো এখন ক্যালকুলেট করলে আমাদের যে মানটা আসে সেটা হচ্ছে, তোমরা লক্ষ্য করলে দেখবে এখানে আমাদের যে মানটা আসে সেটা হচ্ছে, যদি মাইনাস করি আমরা 2798, এখানে 2798 আসছে আমাদের, 585230536352। তাহলে এখানে আমরা যদি করি 58 কত, এখানে 32 নাকি, 5832 মাইনাস হচ্ছে 3053.63 2778.3648 2778.3648 শেষ। এই হচ্ছে আমাদের যে ঘন সেন্টিমিটার সেটা বের হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং বাক্সটি লাস্টে আমরা লিখবো, সুতরাং নির্ণয় বাক্সটির অনধিকৃত অংশের আয়তন এত ঘন সেন্টিমিটার। আমি আর লিখলাম না, তোমরা এটা লিখে ফেলবে, কেমন? ওকে, তাহলে আমাদের আজকে এই পর্যন্তই। আমি আশাবাদী তোমরা সবাই আমাদের এই মোস্ট ইম্পর্টেন্ট যে সৃজনশীলগুলো আছে সেগুলো তোমরা বুঝতে পেরেছো। তারপরেও তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা কিন্তু আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।